নমস্কার। এসে গেছি গল্প শুধু গল্প নয় আরেকটি নতুন গল্প নিয়ে। আমি গল্প শুধু গল্প নয় চ্যানেল থেকে সৌম্য বলছি। আপনাদের কাছে প্রথমেই একটি গুরুত্বপূর্ণ অনুরোধ, দয়া করে হেডফোনটি লাগিয়ে নিন 3D অডিও পাওয়ার জন্য। আজ আপনাদের জন্য আছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা রূপসী হত্যা রহস্য। প্রিয়নাথ মুখোপাধ্যায় ছিলেন সর্বপ্রথম বাঙালি গোয়েন্দা। কিন্তু প্রিয়নাথ কোনো কাল্পনিক চরিত্র নয়, সত্যই তিনি লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টের দারোগা ছিলেন। 1878 থেকে 1911 সাল অবধি প্রিয়নাথ চাকরি করেন কলকাতা পুলিশে এবং নিজের দীর্ঘ 33 বছর কর্মজীবনে নিজের দেখা ও অনুসন্ধান করা নানান অপরাধ নিয়ে শুরু করেন বাংলার প্রথম ক্রাইম ম্যাগাজিন দারোগার দপ্তর। আজ আপনাদের জন্য আছে সেই দারোগার দপ্তর থেকে নেওয়া রূপসী হত্যা রহস্য। শুরু হচ্ছে গল্প শুধু গল্প নয়ের বিশেষ নিবেদন, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা রূপসী হত্যা রহস্য। সন্ধ্যা গড়িয়েছে, হাতের কাজ শেষ করে অফিস ঘরে বসে আছি। এমন সময় পশ্চিম দেশের একজন ভদ্রলোক আমার সম্মুখে এসে নমস্কার করে একটি চিঠি আমাকে দিলেন। চিঠিখানা নিয়ে খুলে দেখলাম ওটা আমারই উপরিরতন কর্মচারীর লেখা। চিঠিটা খুলে পড়লাম, ভবানীপুর পদ্মপুকুর রোডে খুন হয়েছে। আমাকে তখনই চিঠি দিতে আসা লোকটির সঙ্গে তার তদন্ত করতে যেতে হবে। কোনো কথা জিজ্ঞাসা না করে আমি উঠে দাঁড়ালাম। আগন্তুক আমার অভিপ্রায় বুঝতে পেরে পরম আপ্যায়িত হয়ে বললেন, আসুন মশাই, আমি ধন্য হলাম। সব কথা গাড়িতেই শুনতে পাবেন। দ্বিরুক্তি না করে আমি তার সঙ্গে সঙ্গে ঘরের বাইরে এলাম। ফটকের সম্মুখেই তার গাড়ি ছিল। দুজনেই সেই গাড়িতে উঠলাম। কোচম্যান গাড়িতে স্টার্ট দিল। লোকটির বয়স প্রায় 35 বছর, দেখতে অতি সপুরুষ, বেশ হৃষ্টপুষ্ট দেহ। তার পরনেই একটা পাতলা দেশি কালাপের ধুতি, একটা আধীর বিরান আর একটি মাদ্রাজি জরিপার উড়ানি। মাথায় একটা ফিরোজা রঙের পাগড়ি আর গলায় গিনি সোনার মোটা হার। কানে রয়েছে হীরা বসানো ফুল, হাতের আঙুলে হীরার আংটি, আর পায়ে তো বর্নিশ করা জুতা। কিছু দূর যেতে না যেতেই তিনি বিমর্ষভাবে বললেন, মশাই, আমার সর্বনাশ হয়েছে। আমার ভাবি স্ত্রীকে কেউ খুন করেছে। ভাবি স্ত্রীর কথা শুনে আমি একটু অবাকই হলাম। তার মুখের দিকে এক দৃষ্টে চেয়ে রইলাম। তিনি আমার মনোভাব বুঝতে পেরে বললেন, 2 বছর হলো আমার প্রথম স্ত্রীর মৃত্যু হয়। তার মৃত্যুর পরে আমার একমাত্র পুত্রও মারা যায়। মনে করেছিলাম আর সংসার নামক মায়ায় নিজেকে জড়াবো না, কিন্তু বিধাতার লিখন আর কে খণ্ডন করতে পারে বলুন? ভবানীপুর পদ্মপুকুর রোডে শোভন সিং নামে আমার এক বন্ধু বাস করতেন। আমি প্রায় তার বাড়িতে যাতায়াত করতাম। শোভন সিং এর অবস্থা বড় ভালো ছিল না। তার একটি মেয়েও ছিল। মেয়েটির বিয়ের বয়স হলেও অর্থভাবে তিনি বিবাহ দিতে পারেননি। মেয়ের নাম রূপসী। তার বয়স প্রায় 14 বছর, দেখতে বেশ সুন্দরী। একদিন কথায় কথায় শোভন সিং মেয়ের বিয়ের কথা তুললেন এবং আমাকে বিবাহ করবার জন্য অত্যন্ত অনুরোধ করেছিলেন। অধ্যাবসী সুন্দরী যুবতী। ঈশ্বরের ইচ্ছায় আমার 2 পয়সার সঙ্গতিও আছে। আমিও বাবার একমাত্র ছেলে, বিবাহ না করলে বংশ লোপ হবে, এই আশঙ্কায় বিবাহের সম্মতি দিলাম। কিন্তু তারপর থেকেই শোভন সিং আর বিয়ের কথা তোলেন না দেখে আমি তার বিবাহের দিন স্থির করতে বলি। শোভন সিং কথায় কথায় যেন বিরক্ত হলেন। বললেন 500 টাকা না দিলে আমি রূপসীকে বিবাহ দিতে পারবো না। আমি জিজ্ঞাসা করলাম, শোভন সিং কি এর পূর্বে টাকার কথা বলেননি? তিনি দুপাশে ঘাড় নেড়ে বললেন, না, টাকার নামও করেননি কখনো। টাকা দিতে হবে শুনে আমার কেমন সন্দেহ হলো। ভাবলাম হয়তো তিনি আরো কোথাও পাত্র ঠিক করেছেন। এখন টাকা চাওয়ার বাহানায় আমাকে তাড়াবার চেষ্টায় আছেন। আমার তখন বিবাহে ইচ্ছে হয়েছে, আর রূপসীও জানতে পেরেছে যে তার সঙ্গে আবার বিবাহ হবে।
আগের মতো সেও আর আমার কাছে আসতো না। কাজেই আমি সম্মত হলাম। বললাম, আমি টাকা দিতে প্রস্তুত আছি, আপনি বিবাহের দিনটা স্থির করুন। ঠিক তখনই একজন দৈবজ্ঞকে ডাকা হলো। তিনি এসে আমাদের বিবাহের দিন ধার্য করে দিলেন। কিন্তু দুরদৃষ্টবশত সে লগ্নে আমার বিবাহ হলো না। অবাক হয়ে আমি জিজ্ঞাসা করলাম, কেন? তিনি বললেন, বিয়ের 2 দিন আগে শোভন সিংয়ের এক জ্ঞাতি বিয়েও হয়। কালা শৌচ কাজে বিবাহ হলো না। অশৌচান্তে আবার দিন স্থির হল, কিন্তু সেবারও বিবাহ হলো না। রূপসীর সাংঘাতিক আবার জ্বর হলো। প্রায় 3 মাস ভুগে তবে রূপসী ক্রমশ সুস্থ হয়ে উঠল। এই রকম করে আরো 3-4 বার দিন ধার্য হলো, কিন্তু দুঃখের বিষয় এই যে তখনও বিবাহ আর হলো না। কোনো না কোনো অচিলায় শোভন সিং বিবাহের দিন ক্রমাগত পিছিয়ে দিতে লাগলেন। প্রায় 8 মাস এইভাবে অতিবাহিত হয়ে গেল। তারপর একদিন শোভন সিং বললেন যে রূপসী ও বাড়ির অন্যান্য লোকের চিকিৎসায় তার অনেক অর্থ ব্যয় হয়েছে। যদি আমি আরো 300 টাকা দিই তাহলে আমাদের শীঘ্রই বিবাহ হতে পারে। আমি তখন অনেক দূর অগ্রসর হয়েছি। কাজেই শোভন সিংয়ের প্রস্তাবে আবারও রাজি সম্মত হলাম। বোধহয় তিনি ভেবেছিলেন আমি আর এর বেশি টাকা দিতে রাজি হব না। কিন্তু যখন আমি তাতেও সম্মত হলাম তখন তিনি মনে মনে বিরক্ত হলেন। মুখে বললেন সমস্ত টাকা অগ্রিম দিলে তবেই বিবাহ হবে। আমিও নাছোড়বান্দা। পরদিনই 800 টাকা এনে শোভন সিংয়ের হাতে দিয়ে দিলাম। তিনি আনন্দিত মনে তা গ্রহণ করলেন, কিন্তু কোনো রসিদ দিলেন না। আমিও লোকলজ্জায় পড়ে কোনো রসিদ চাইলাম না। তবে যখন টাকা দিই সেই সময় সেখানে 3-4 জন লোক ছিলেন, তারাই সাক্ষী স্বরূপ ছিলেন। সে যাই হোক, টাকা পেয়ে শোভন সিং আবার বিবাহের দিন স্থির করলেন। আজই সেই দিন বেলা 5টার সময় আমি কয়েকজন মাত্র বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে উপস্থিত হলাম। বাড়িতে প্রবেশ করার মাত্র একটা ভয়ানক গোলযোগ আমার কানে এলো। ক্রমে চিৎকার ও কান্না শুনতে পেলাম। মনে একটা কেমন আতঙ্ক ডানা বাঁধল। আমার সঙ্গীরা দেখে শুনে অবাকই হলেন। বর বা বরযাত্রীদের বসবার জায়গা পর্যন্ত ঠিক করা হয়নি। কি করব, কোথায় বসবো ভাবছি, এমন সময় শোভন সিং কাঁদতে কাঁদতে আমাদের সামনে এলেন। বললেন, রূপসীকে কে ফোন করেছে। কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এলো। বাড়িতে লোকে লোকারণ্য হয়ে গেল। রূপসীর মৃত্যু সংবাদে দুঃখ হওয়া দূরে থাক, আমার অত্যন্ত রাগ হল। আমি অতি কর্কশ স্বরে বললাম, চলুন, আমি মৃতদেহ দেখতে চাই। কেমন করে কেই বা রূপসীকে খুন করল? আপনিই বা এখনো থানায় এ সংবাদ দেননি কেন? আমি কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। রূপসী যদি সত্যি সত্যি খুন হয়ে থাকে তাহলে আমি আপনাকে এত সহজে ছাড়বো না। এই মুহূর্তে আমার 800 টাকা চাই, আমার ফেরত চাই। আমার কথায় শোভন সিং কাতর স্বরে বললেন, ফোন করে থানায় খবর দেব। যদি আপনার ইচ্ছে হয় আপনি এখনই খবর দিতে পারেন। আমি একা কোন দিকে দেখব? তা শুনে আমার সন্দেহ আরো বেড়ে গেল। আমি তৎক্ষণাৎ বরবেশ ত্যাগ করে আপনার কাছে এসেছি। এখন আপনি আমার একমাত্র ভরসা। রূপসীকে পাই ভালোই, নচেত আমার 800 টাকা ফিরে চাই। আপনাকেই ওই টাকা আদায় করে দিতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় থাকেন? আপনার নামই বা কি? তিনি বললেন, নমস্কার, আমার নাম লাল সিং, বাড়ি শিয়ালদহের কাছে। লাল সিংয়ের টাকার কথায় আমি কোনো উত্তর দিলাম না দেখে তিনি পুনরায় ওই কথা তুললেন। আমি বললাম, দেখুন, টাকা আদায় করার ক্ষমতা আমাদের নেই। আমি কেবল খুনের তদন্ত করতে পারবো। এই কথা শেষ হতে না হতেই গাড়িটা একটা ক্ষুদ্র অট্টালিকার সামনে থামল। লাল সিং সবার আগে গাড়ি থেকে নিচে নামলেন। আমিও নেমে তার সঙ্গে ওই অট্টালিকার ভেতরে প্রবেশ করলাম। কিছু দূর এগোনোর পরে আমরা একটা ছোট্ট প্রাঙ্গণে এসে উপস্থিত হলাম। দেখলাম বিবাহ উৎসব সম্পন্ন করবার জন্য বাড়িটা বেশ সাজানো হয়েছে। চারিদিকে বেলোয়ারি ঝাড় ঝুলছে। একখানি চাঁদোয়া দিয়ে সমস্ত প্রাঙ্গণ ঢেকে রাখা হয়েছে। তারই নিচে একটা ঢালা বিছানা পাতা ছিল। সেই বিছানার একপাশে পাত্রের বসবার স্থান নির্দিষ্ট করা রয়েছে, কিন্তু একজন লোককেও সেই আসনের উপর দেখতে পেলাম না। বাড়ির ভেতর থেকে মহিলাদের কান্নার শব্দ আমার কানে আসতে লাগলো, কিন্তু শোভন সিংকে আর দেখতে পেলাম না।
কিছুক্ষণ প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছি। এমন সময় লাল সিং অঙ্গুলি নির্দেশ করে একজনকে দেখিয়ে বললেন, ইনি শোভন সিং, আমার ভাবি শ্বশুর। শোভন সিং আমাকে দেখে থমকে গেল, কিন্তু তৎক্ষণাৎ আত্মসংবরণ করে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার মেয়ের মৃতদেহ দেখতে এসেছেন? আমি লাল সিংকে নির্দেশ করে বললাম, ইনি বললেন আপনার মেয়ে খুন হয়েছে, কিন্তু আপনি এনাকে তার মৃতদেহ দেখাচ্ছেন না। আমি এনার মুখে সমস্ত ঘটনাই শুনেছি। এখন মৃতদেহটা কোথায় বলুন। আমার কথা শুনে শোভন সিং চিৎকার করে কেঁদে উঠলেন। একটু পরে কাঁদতে কাঁদতে বললেন, মশাই, আমার একমাত্র সন্তান, ওই মেয়েটি ছাড়া আমার আর এই জগতে আপন বলতে কেউ নেই। তার বিয়োগে আমি যে অত্যন্ত ভেঙে পড়েছি, এ কথা বলাই বাহুল্য। শোভন সিংয়ের অবস্থা দেখে এবং তার কথাবার্তা শুনে আমার কেমন সন্দেহ হলো। তার বয়স প্রায় 42 বৎসর, কিন্তু এই বয়সেই তার দেহের মাংস শিথিল হয়েছে, সামনের উপর পাটির দুটি দাঁত পড়ে গিয়েছে, গোঁফ, শস্য ও মাথার চুলে পাক ধরেছে। তাকে দেখতেই গৌর বর্ণ, তার শরীরটা দীর্ঘ ও শীর্ণ, হাত দুটো একটু বেশি লম্বা, ছোট ছোট চোখ ও কোটরগ্রস্ত, নাক লম্বাটে এবং ললাট প্রশস্ত। মুখ দেখেই কেমন ক্রূর প্রকৃতির লোক বলে মনে হবে। অন্য কথায় সময় নষ্ট করছেন দেখে আমি বিরক্তই হলাম। বললাম, দেখুন, আমি আপনার দুঃখের কথা শুনতে আসিনি। কন্যা বিয়োগে আপনি যে কষ্ট পেয়েছেন, এতে আর আশ্চর্য কি? এখন আমি যা জিজ্ঞাসা করব তার উত্তর দিন। আপনার মেয়ের মৃতদেহ কোথায় বলুন। আত্মসংবরণ করে শোভন সিং বললেন, সেই কথাই বলছি, রূপসীর দেহটা পাওয়া যাচ্ছে না। অবাক হয়ে আমি জিজ্ঞাসা করলাম, সে কি, মৃতদেহ পাওয়া যাচ্ছে না নাকি? ঠাট্টা করছেন আমার সঙ্গে? দেখুন, সত্যি করে বলুন, মৃতদেহটা কোথায়? কাঁদো কাঁদো হয়ে শোভন সিং বললেন, এখান থেকে কিছু দূরে আমার এক আত্মীয় থাকেন। রূপসী আজ সকালে তাদের বাড়িতে গিয়েছিল। বাচ্চা আমার সেই থেকে এখনো আর ফিরে আসেন। তবে খুন হয়েছে বলছেন কেন? আপনার কন্যা নিরুদ্দেশ হয়েছে। হয় সে নিজে পালিয়ে গেছে, নচেৎ তাকে অপহরণ করা হয়েছে। না মশাই, সব কথা শুনলে বুঝিতে পারবেন, রূপসী আর এই জগতে নেই। এই বলে শোভন সিং আবার চিৎকার করে কেঁদে উঠলেন। কন্যা বিয়োগে তিনি বড়ই কাতর হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে শান্ত হয়ে আবার বলতে শুরু করলেন, সকালে রূপসী একজন বান্ধবীর সঙ্গে এই বাড়ি থেকে বের হয়েছিল। পথে এক বৃদ্ধা তার সঙ্গে আলাপ করে এবং দুজনকেই ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায়। যে রূপসীর সঙ্গে গিয়েছিল, অনেকক্ষণ পরে সে ফিরে এসেছিল, কিন্তু রূপসী আর ফিরে আসেনি। গৌরীর মুখে যা এখন শুনছি তা বড়ই ভয়ানক। আমি জিজ্ঞাসা করলাম, গৌরীকে? রূপসীর বিবাহের জন্য এখানে এসেছি। গৌরী রূপসীর সঙ্গে সকালে আমার আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ রক্ষায় গিয়েছিল। সে কি বলে শুনি? আমি বললে আপনি বিশ্বাস করবেন না। দাঁড়ান, আমি তাকে ডেকে আনছি, আপনি তার মুখেই সব কথা শুনুন। এমন ইংরেজ রাজত্বে এখনো যে এই লোমহর্ষণ কাণ্ড ঘটতে পারে, আমার এমন ধারণা ছিল না। এই বলে আমার উত্তরের অপেক্ষা না করেই তিনি ঘরের ভেতরে চলে গেলেন। এর কিছুক্ষণ পরেই এক খর্বিকৃতি মেয়ের হাত ধরে এসে দাঁড়ালেন আমার সামনে। পরে আমার দিকে চেয়ে বললেন, এরই নাম গৌরী। আপনি এর মুখেই সমস্তটা শুনতে পারবেন। আশ্চর্যের বিষয় এই যে, গৌরী যখন ফিরে আসে তখন তার কিছুমাত্র জ্ঞান ছিল না। সে যেন উন্মাদের মতো হয়ে গিয়েছিল। গৌরীকে দেখতে খর্বাকৃতি হলেও আমার অনুমানে তার বয়স অন্তত 15 বছর বলেই মনে হলো। তার শরীর শীর্ণ, কিন্তু তাতে যৌবনের চিহ্নগুলি ক্রমেই ফুটে উঠেছে। গৌরীর আয়ত চক্ষু সদাই চঞ্চল, মুখখানি কাঁদো কাঁদো। গৌরীর মুখের দিকে চেয়ে আমি বললাম, বলো মা, কি জানো বলো। কাঁদো কাঁদো হয়ে গৌরী বলতে শুরু করলো, খুব ভোরে আমরা এখান থেকে রওনা হই।
পথে লোক ছিল না বলে অমনি বাইরে বের হলাম বটে, কিন্তু দুজনেরই গা কেমন ছমছম করতে লাগলো। যখন আমরা পদ্ম পুকুরের ধারে পৌঁছেছি, দেখলাম এক বৃদ্ধ যেন আমাদের দিকে আসছে। কাছে এলে দেখলাম সে আমাদের দেখে কটমট করে তাকিয়ে আছেন। আমরা তার দিকে তাকাতেই বৃদ্ধা এক গাল হেসে আমাদের কাছে এলো এবং সঙ্গে সঙ্গেই দুটো হাতে দুটি জবা ফুল বার করে আমাদের দুজন নেড়ে নাকের নিচে ধরে বলল, দেখো দেখি জবায় কেমন গোলাপ গন্ধ, আর কখনো এমন জবা দেখেছো কি? সত্যি সত্যি গোলাপের গন্ধ পেলাম। জবা ফুলে গোলাপ গন্ধ পেয়ে কেমন হতবুদ্ধি হয়ে গেলাম। তখন দুজনে সমস্ত কিছু ভুলে গেলাম। রূপসীর বিবাহের কথাও ভুলে গেলাম, কোথায় যাচ্ছিলাম সেটাও ভুলে গেলাম, বাড়িও ভুলে গেলাম, এমনকি নিজেদের অস্তিত্ব পর্যন্ত ভুলে গেলাম। রইল কেবল সেই বৃদ্ধা। আমরা তার হাতের পুতুল হয়ে গেলাম। সে আমাদেরকে যেটাই বলতে লাগলো আমরা অনায়াসে সেটাই করতে লাগলাম। প্রথমে সে আমাদেরকে কিছু দূরে নিয়ে গেল। সেখানে একটা গাড়ি ছিল। আমরা তিনজনে গাড়িতে উঠলাম। কতক্ষণ পরে বনের ভিতর একটা ভাঙা বাড়ির দরজায় এসে গাড়িটা থেমে গেল। আমরা সকলেই গাড়ি থেকে নেমে সে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। দেখলাম একটা প্রকাণ্ড ঘরের মধ্যে তিনজন সন্ন্যাসী এক দৃষ্টির সামনে একটা প্রজ্বলিত অগ্নির দিকে চেয়ে রয়েছেন। সন্ন্যাসী তিনজনের মধ্যে একজনকে দেখতে অতি ভয়ানক, অন্য দুজনকে তার শিষ্য বলে মনে হলো। আমাদের পায়ের শব্দে সেই ভয়ানক সন্ন্যাসী উপরের দিকে একবার এবং তারপর দৃষ্টি নামিয়ে বুড়িকে দেখে ঈষৎ বাঁকা হেসে তার পাশের দুটো ঘাসের তৈরি বসার আসনের দিকে ইঙ্গিত দেখালো। বৃদ্ধাও তার সংকেত বুঝতে পেরে আমাদের দুজনকে সেই দুখানি আসনে বসতে বলে স্বয়ং নিজে আমাদের পাশে দাঁড়িয়ে রইল। কতক্ষণ এভাবে কাটল বলতে পারি না, কিন্তু এর কিছু পরেই অপর দুই সন্ন্যাসী রূপসীর হাত ধরে সেখান থেকে নিয়ে গেল। আমি চিৎকার করে কেঁদে উঠলাম, কিন্তু আমার চিৎকারে কেউ ভ্রুক্ষেপ করল না। আরও কিছুক্ষণ এইভাবে অতিবাহিত হলো। রূপসীর অচেতন দেহ সে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল। পরক্ষণেই বুড়ি আমার হাত ধরে ঘর থেকে বাইরে আনলো এবং কত পথ ঘুরিয়ে একটা বাগানের সামনে আমাকে ছেড়ে রেখে পালিয়ে গেলেন। আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু যে জায়গায় সেই বৃদ্ধ আমাকে ছেড়ে গিয়েছিল সেখানে লোকজন নেই বললেও চলে। এত চিৎকার করলাম, এত কাঁদলাম, কেউই আমার সাহায্যের জন্য এলো না। এরপর আমার আর কিছুই মনে নেই। আমি তারপর কি করলাম, কেমন করে এখানে ফিরলাম, এখানে এসেই বা কি করলাম, কিছুই জানি না। যখন রাত্রি হলো, পর এলো, তখন আমার জ্ঞান ফিরেছিল। তখন আমি সমস্ত কথা খুলে বলেছিলাম। এই বলে গৌরী থামল এবং এক দৃষ্টি আমার মুখের দিকে চেয়ে রইল। আমি তাকে কোনো কথা জিজ্ঞাসা না করে সুমন সিংকে জিজ্ঞাসা করলাম, আপনার কন্যার গায়ে কোনো অলংকার ছিল কি? আগে হ্যাঁ, প্রায় 2000 টাকার অলংকার রূপসীর গাঁথতে ছিল। আপনার ভাবি জামাতার মুখে শুনলাম আপনার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। আপনি এত টাকার গহনা কোথায় পেলেন? আমার ভাবি জামাতা সত্য কথাই বলেছেন। আমি অত্যন্ত দরিদ্র, কিন্তু বিবাহের 2 দিন আগে আমার আত্মীয়গণ এখানে এসেছেন। তাদের মধ্যে অনেকেরই ধনবানের স্ত্রী। তারাই জোর করে তাদের অলংকারগুলি রূপসীকে পরিয়ে দিয়েছিল। আমি এখন ধনে পানে মারা গেলাম। এই অঞ্চলে আপনার কোনো শত্রু আছে কি? শোভন সিং কিছুক্ষণ চুপ করে ভাবলেন, একটু পরে বললেন, আমারই এক আত্মীয় আমার ঘোর শত্রু ছিলেন। তার নিবাস এই গ্রামেই ছিল, কিন্তু 1 বছর হলো ভজন সিং কোথায় নিরুদ্দেশ হয়ে গিয়েছেন। শুনেছিলাম তিনি নাকি সন্ন্যাস নিয়ে সারা দেশে ঘুরে বেড়ান। তাহলে যে সন্ন্যাসী রূপসীকে খুন করেছে সেই হয়তো ভজন সিং, আপনার পূর্ব শত্রু।
এতদিন কোনোভাবে সুবিধা করতে না পারায় আপনার উপর কোনো রকম প্রতিশোধ সে নিতে পারেননি। আজ আপনার কন্যার গাত্রে অনেক টাকা গহনা দেখে কৌশলে সেই বুড়িকে পাঠিয়ে দিয়েছিল। আপনার অনুমান সত্য হলেও হতে পারে। আপনার আর কোনো আত্মীয় আছে? আত্মীয়দের মধ্যে আছে এক বোন, গৌরী তারই মেয়ে। গহনাগুলো কি তারই? সেও আমার মতো দরিদ্র, অত টাকা গহনা সে কোথায় পাবে? তিনি থাকেন কোথায়? শিয়ালদা স্টেশন থেকে কিছুটা দূরে। সধবা না বিধবা? আগে সধবা। এই যে আমার ভগ্নিপতি আপনার সামনে দাঁড়িয়ে আছেন। এই বলে শোভন সিং একজন বলিষ্ঠ যুবকের দিকে অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিলেন। শোভন সিংকে আর কোনো কথা জিজ্ঞাসা না করে আমি গৌরীকে বললাম, মা, আমাকে সেই ভাঙা বাড়িতে নিয়ে যেতে পারো? কিছুক্ষণ ভেবে গৌরী বলল, না, কোন রাস্তা দিয়ে যে সেই বুড়ি আমাদের দুজনকে নিয়ে গিয়েছিল সে কথা আমার কিছুই মনে নেই। তাছাড়া তখন আমরা যে যে কাজ করেছি অজ্ঞান হয়েই করেছি। তুমি তো বলেছিলে গাড়ি করে গিয়েছিলে। আগে হ্যাঁ, গাড়ি করেই গিয়েছিলাম। কোচম্যানকে চেনো? দেখলে চিনতে পারি। আচ্ছা, গাড়িটা কোথাকার? এক সময় গৌরী বিরক্ত হয়ে বলল। সে কথা আমি কি জানি। গৌরীকে আর কোনো কথা জিজ্ঞাসা করলাম না। ভাবলাম তার কাছে আমি আর কোনো সাহায্য পাবো না। পদ্মপুকুর আমার জানা ছিল, সেখান থেকে কিছু দূরে আজকাল যেখানে যশুবাবুর বাজার, সেখানে একটা ঠিকাগাড়ি রাস্তা বলে ছিল। সেই রাস্তা বলে গিয়ে সন্ধান করার ইচ্ছে জাগলো। আমি তখন লাল সিংকে আশ্বাস দিয়ে তার কাছে বিদায় নিলাম এবং শোভন সিংয়ের বাড়ি থেকে বাইরে যাওয়ার উদ্যোগ করছি। এমন সময় শোভন সিং কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বললেন, আমার সব শেষ হয়ে গেল। এই দুঃসময়ে লাল সিং আমাকে দোষী মনে করে যা নয় তাই করে অপমান করেছি। কিন্তু সে যাই হোক, আপনি আমার একটা উপকার করুন। যে ব্যক্তি রূপসীকে খুন করেছে তাকে ফাঁসি দিন। এখন আমার বেশ মনে পড়ছে যে আমার সেই পূর্বসত্যই রূপসীকে খুন করে তার গাত্রের অলংকারগুলি আত্মসাৎ করেছে। কিন্তু সে আপনাদের হাত থেকে পালাতে পারবে না, আপনাদের চোখে ধুলো দিতে পারবে না। আজই হোক বা কালই হোক সে নিশ্চয়ই ধরা পড়বে। আপনি তাকে ফাঁসি দিয়ে আমার এই অন্তরের জ্বালা নিবারণ করুন। এই বলে চিৎকার করে কাঁদতে লাগলেন। অনেক সান্ত্বনার পর তিনি একটু শান্ত হলে আমি সেখান থেকে বেরিয়ে এলাম। রাত্রি 10টা বেজে গেল। যে সময়ের কথা বলছি তখন ভবানীপুর শহর হয়নি। এখনকার মতো এত লোকেরও বাস ছিল না। পথের দুদিকে তীরের আলো মিটমিট করে জ্বলছিল। দু একটা কুকুর পথের আবর্জনা রাশির আশেপাশে খাবারের আশায় ঘুরে দেখছিল, আর মাঝে মাঝে চিৎকার করে নিজেদের মধ্যেই বিবাদ করছিল। খুব অল্প সময়ের মধ্যেই আমি আস্থা বলে এসে উপস্থিত হলাম। 2-3 জন লোক তখনই আমার কাছে এসে জিজ্ঞাসা করলো আমার গাড়ির প্রয়োজন আছে কিনা। আমারও গাড়ির আবশ্যক ছিল। সেই মতো উত্তর দিয়ে একজনকে বললাম, তোমাদের মধ্যে কেউ কি আজ সকালে 2টো মেয়ে ও একজন বৃদ্ধাকে এখান থেকে কোথাও নিয়ে গিয়েছিলে? আমার প্রশ্ন শুনে কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না, পরস্পর মুখের দিকে চাইল। কিছুক্ষণ পরে একজন উত্তর দিল, কই না তো মশাই। তার কথা আমার বিশ্বাস হলো না। আমি তার মুখ দেখেই বুঝতে পারলাম যে সে মিথ্যা কথা বলছে। বললাম, কেন শুধু শুধু মিথ্যে কথা বলছো? ভাড়া পেয়েছো তাই নিয়ে গেছো, কোনো অন্যায় কাজ তো করনি, তবে এত লুকোবার প্রয়োজন কি? আমার কথায় আশ্বস্ত হয়ে একজন বলে উঠল, আগে সলামত কোচমানসের সওয়ারি নিয়ে গেছিল, এখনো গাড়ি ফিরে আসেনি। এই কথা শেষ হতে না হতেই গাড়ির শব্দ শোনা গেল। কিছুক্ষণ পরেই একটা সিকিউ ক্লাস গাড়ি নিয়ে সলামত উপস্থিত। তাকে দেখে আগের লোকটি বলে উঠল, এরই নাম সলামত। আমার পোশাক দেখে ও তার নাম শুনে সলামতের ভয় হলো। সে লাগামটা গাড়ির চালে বেঁধে নেমে পড়ল এবং আমার কাছে এসে জিজ্ঞাসা করল, কেন মশাই, আমাকে কি দরকার? আমি বললাম,
আজ সকালে তুমি 2টি মেয়ে ও এক বৃদ্ধাকে যেখানে নিয়ে গিয়েছিলে, আমাকে এক্ষুনি সেখানে নিয়ে চলো। সলামত প্রথমে কোনো জবাব দিল না। সে এক মনে কি একটা ভাবতে লাগলো। আমি বললাম, তোমার ঘোড়া যদি ক্লান্ত হয়ে থাকে আরো 2টি ঘোড়া ভাড়া করো, আমি ঘন্টা হিসেবে ভাড়া দিয়ে দেব। তবুও সলামত জবাব দিল না। সে কেবল আমার মুখের দিকে এক দৃষ্টে চেয়ে রইল। আমি জিজ্ঞাসা করলাম, আমার কথার উত্তর দিচ্ছ না কেন? সহজে যদি রাজি না হও তাহলে আমাকে অন্য উপায় অবলম্বন করতে হবে। অনেক কষ্টে সলামত বলল, সে জায়গাটা আমার ঠিক মনে নাই। আমার ভারী রাগ হলো। আমি কর্কশ স্বরে বললাম, দেখো সলামত, এই কাজ অনেকদিন থেকেই করছি। তোমার মতো অনেক লোক দেখেছি। তুমি একজন প্রবীণ লোক হয়ে মিথ্যা করে বলছো যে জায়গাটা মনে নেই। আমি জানি, বিশেষ করে তুমি একজন পাকা কোচম্যান। একবার যে স্থান দেখবে সে আর জন্মেও ভুলবে না। আমার প্রশংসা মিশ্রিত কথায় সলামত ভুলে গেল। বলল, হুজুর, আমি মিথ্যা বলিনি। যে পথ দিয়ে বুড়ি আমাকে নিয়ে গেল সে পথ আমি আগে দেখিনি। এখনো যে আপনাকে সহজেই নিয়ে যেতে পারবো এমন মনে হচ্ছে না। চলুন, আমার ঘোড়া আজ বেশি বড় খাটেনি। 5টার সময় ঘোড়া বদল করেছি। আমি দ্বিরুক্তি না করে সলামতের গাড়িতে উঠলাম। বাড়িতে যাওয়ার জন্য যে গাড়ি ঠিক করেছিলাম তার কোচম্যান ভাড়া না পাওয়ায় একটু বিরক্ত হলো। গাড়ি ঘুরিয়ে নিয়ে সলামত ঘোড়ার পিঠে কষাঘাত করলো। সেই রাত্রে বাসা ছেড়ে অন্য কোথাও যেতে ঘোড়াগুলোর ইচ্ছে ছিল না। তারা 2-1 অনিচ্ছা প্রকাশ করলো, কিন্তু উপরে উপরই কড়া ঘাতে অগত্যা দৌড়তে বাধ্য হলো। নকুলেশ্বর তলা পার হয়ে গাড়ি ক্রমাগত দক্ষিণমুখী যেতে লাগলো। আগে রাস্তায় 2-একটা আলো দেখতে পাচ্ছিলাম, কিন্তু ক্রমে আর তাও দেখা গেল না। পথটা সংকীর্ণ, 2 পাশে বাগান, বন, বড় বড় গাছগুলিতে বাদুর বাসা আছে বলেও মনে হলো। দূর থেকে যদিও সেগুলোকে মনোরম মনে হচ্ছিল। একে রাত্রি 10টা বেজে গিয়েছিল, তার উপর আকাশে আর চন্দ্রিমাও নেই। চারিদিক ভয়ানক অন্ধকারে আচ্ছন্ন। পথে জনপ্রাণীর সারা শব্দ নেই, কোথাও একটু আলো নেই। কোচম্যান অতি কষ্টে গাড়ির আলোয় সাবধানে ঘোড়াগুলি চালিয়ে নিয়ে যাচ্ছিল। কিছু দূর এইভাবে চলার পর কোচম্যান হঠাৎ গাড়ি থামালো। আমি ভাবলাম বুঝি সে যথাস্থানে এসে পড়েছে এবং এই মনে করে গাড়ি থেকে নামার উদ্যোগ করছি। এমন সময় কোচম্যান বলল, বাবু, পথ ভুলে অন্যদিকে এসে পড়েছি। সে বাগানখানি এদিকে নয়। আমরা পূর্ব দিকে যে গলিটা ছেড়ে এসেছি সেটা বোধ হয়। সেই পথেই আমাদেরকে যেতে হবে। একে অনেক রাত হয়েছে, তার উপরে ঘোর অন্ধকার, তার উপরে আবার আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। কোচম্যানের কথায় আমার সর্বাঙ্গ ঝুলে উঠল। রাগে কাঁপতে কাঁপতে আমি কর্কশ স্বরে বললাম, তুই কি মনে করেছো যে আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবে? আমি বহুদিন থেকে এই কাজ করছি। চোর, ডাকাত, বদমাইশদের সঙ্গে আমার চিরবিবাদ। বদমাইশেরা আমার নাম শুনলে থরথর করে কাঁপতে থাকে, আর তুমি একজন সামান্য কোচম্যান হয়ে আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করছো। ধন্য তোমার সাহস, কিন্তু তুমি মনে করো না যে আমি তোমার কথায় ভুলে যাব। যদি ভালো চাও এখনই সেই স্থানে নিয়ে চলো। আমাকে রাগতে দেখে কোচম্যান গাড়ি থেকে নেমে পড়ল এবং আমার পায়ের কাছে বসে জোরহাত করে বলল, হুজুর, আমার এমন সাহস নেই যে আমি পুলিশের বাবুকে প্রবঞ্চনা করব। আল্লাহর দোহাই, আমি সত্য সত্যিই পথ ভুলে গেছি। একেতেই ঘোর অন্ধকার, আমি রাস্তা চিনতে পারছি না। আপনি একটু গাড়িতেই বসুন, আমি একবার দেখে আসি। এই বলে উত্তরের অপেক্ষা না করেই সে সেখান থেকে চলে গেল। আমি সেই ভয়ানক অন্ধকারাচ্ছন্ন রাতে একাকী সেই অপরিচিত স্থানে বসে রইলাম। একবার মনে হলো, লোকটা যদি দলবল নিয়ে হঠাৎ আমায় আক্রমণ করে তাহলেই আমার সর্বনাশ। 1-2 জনের বিরুদ্ধেও আত্মরক্ষা করতে পারা যায়, কিন্তু যদি 3-4 জন বা ততোধিক লোকে একেবারে চারিদিক থেকে আক্রমণ করে তাহলে কি করব? লোকটাকে ছেড়ে দেওয়া ঠিক হয়নি মোটে। সে তার স্বচ্ছন্দে গাড়ি নিয়েও পথ খুঁজে নিতে পারত। গাড়ির সঙ্গে আমাকে এখানে ফেলে রেখে গেল কেন? নিশ্চয়ই তার মানে কোনো দূর অভিসন্ধি আছে। এই রকম চিন্তা করতে করতে আমি পকেট থেকে ছোট পিস্তলটা বার করলাম এবং গাড়ি থেকে নেমে গাছের একটা প্রকাণ্ড গাছের তলায় গিয়ে নিজেকে আড়াল করে দাঁড়িয়ে রইলাম। ভাবলাম, যদি কোচম্যান একা আসে তাহলে কোনো কথাই নেই, কিন্তু যদি লোকজন নিয়ে আসে তাহলে তার অভিপ্রায় নিশ্চয়ই ভালো হবে না। কিছুক্ষণ পরে অদূরেই কার পায়ের শব্দ শুনতে পেলাম। আমি পিস্তলটা ঠিক করে ধরলাম, কিন্তু আমার অনুমান মিথ্যে হলো।
কোচম্যান একাই ফিরে এসে একেবারে গাড়ির কাছে গেল এবং দরজার কাছে দাঁড়িয়ে বলল, হুজুর, পথ ঠিক করেছি, আর কোনো ভয় নাই। কোচম্যানের কথায় মনে মনে খুশি হলাম এবং ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে এসে আবার গাড়িতে বসলাম। কোচম্যান ভাবল আমি বুঝি প্রস্রাব করতে গিয়েছিলাম। সেই ভেবেই সে বলল, বাবু, প্রস্রাব করতে কত দূর গিয়েছিলেন? এই অন্ধকারে কে আপনাকে দেখতে পেত? পেলেই বা আপনার কি করত? আমি সে কথার উত্তর না দিয়ে বললাম, যদি ঠিক সন্ধান পেয়ে থাকো তবে শীঘ্র নিয়ে চলো, রাত্রি অনেক হয়েছে। এমন সময় সেখানে গিয়ে যে আজ কার্যসিদ্ধি করতে পারবো এমনটা মনে হয় না। কোচম্যান কোনো উত্তর না দিয়ে ঘোড়ায় কষাঘাত করলো এবং সঙ্গে সঙ্গে উল্টো ফেসে দৌড় দিল। প্রায় আধ ঘন্টা পরে একটি প্রকাণ্ড বাগানের ভাঙা ফটকের কাছে এসে গাড়ি থামিয়ে কোচম্যান বলল, হুজুর, এই সেই বাগান। এই বাগানের ভিতর একখানা ভাঙা বাড়ি আছে। বুড়ি মেয়ে দুটোকে নিয়ে সেই বাড়িতে গিয়েছিল। তারপর কি হলো আমি জানি না। আমি জিজ্ঞাসা করলাম, এই বাগান কার? আগে সে কথা বলতে পারলাম না, এদিকে আমি আগে কখনো আসিনি। বাগান থাকলে নিশ্চয়ই মালিও আছে, তাদের থাকার জন্য ঘরও আছে। সকালে কোনো মালির সঙ্গে তোমার দেখা হয়েছিল? আগে না, কোনো জনপ্রাণী তো ছিল না। এখান থেকে ফাঁড়ি কত দূর? প্রায় 1 ক্রোশ। তোমাকে তো বলিষ্ঠ বলি মনে হচ্ছে। চলো দেখি, দুজনেই বাগানের ভিতরে যাই। প্রয়োজন হলে তোমাকে আমাকে সাহায্য করতে হবে, পারবে তো? নিশ্চয়ই পারবো বাবু, আমি একাই একসঙ্গে 3 জন পারবো। মৃদু হেসে কোচম্যানকে সঙ্গে নিয়ে অতি সন্তর্পণে সেই অন্ধকারের ভেতর দিয়ে বাগানে প্রবেশ করলাম। আমার পকেটে চোরা লণ্ঠন ছিল, বার করে জ্বেলে ফেললাম এবং সেই আলোর সাহায্যে অতি সন্তর্পণে একটা ভগ্ন অট্টালিকার দরজার কাছে উপস্থিত হলাম। দেখলাম দরজা খোলা। কোচম্যানকে সঙ্গে নিয়ে আমি সেই দরজা অতিক্রম করলাম এবং অতি সন্তর্পণে ভেতরে প্রবেশ করলাম। বাইরে যেমন অন্ধকার, ভেতরেও ততোধিক। যতক্ষণ বাইরে ছিলাম চোরা লণ্ঠনটি হাতে ছিল, তারই মৃদু আলোয় কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু ভেতরে গিয়ে লণ্ঠনটি পকেটে রাখলাম। ভাবলাম যদি কেউ দেখতে পায় এখনই হয়তো পালাবে, তাহলে সেই ঘোর অন্ধকারের মধ্যে কাউকেও খুঁজে পাওয়া যাবে না। কিছু দূর এগোনোর পর একটা প্রকাণ্ড ঘরের দরজার সামনে দাঁড়ালাম। বাইরে থেকে দেখলাম ভেতরে 3 জন প্রশান্ত মূর্তি সন্ন্যাসী এক মনে ধ্যানে নিমগ্ন। সকলেরই চোখ বন্ধ, সকলেই নাভির নিচে হাত জোর করে একাগ্র চিত্রে ঈশ্বর উপাসনায় নিযুক্ত। সম্মুখে প্রজ্বলিত অগ্নি ধোঁধো শব্দে জ্বলছিল। তাদের ভক্তির ও প্রশান্ত মূর্তি দেখে আমার ভক্তির উদ্রেক হলো। যে কাজটা করতে গিয়েছিলাম সহসা সেটা করতে পারলাম না। ভাবলাম এমন শান্ত মূর্তি যাদের, তারা নারী হত্যা করবে কেন? কিন্তু পরক্ষণেই দেখলাম 3 জনের কপালেই সিন্দুরের দীর্ঘ ফোঁটা, গলায় রুদ্রাক্ষ মালা, হাতেও অনেকগুলি রুদ্রাক্ষ রয়েছে, পরনে রক্তবর্ণ পট্টবাস, গলায় যজ্ঞোপবীত। দেখেই মনে হলো তারা কাপালিক, শক্তি উপাসক। শুনেছি কাপালিকরা সিদ্ধ হওয়ার জন্য নরহত্যা করতেও পিছপা হয় না। এইরকম ঘটনা অনেক শোনা গিয়েছিল, কিন্তু তাদের দ্বারা নারী হত্যা এক প্রকার অসম্ভব বলে মনে হলো। যে শক্তির উপাসনার জন্য তারা সেই কঠোর নিয়ম প্রতিপালন করছে, ইচ্ছা করেই কেন তারা সেই শক্তিকে খুন করবে তা বুঝলাম না। যাই হোক, দরজার কাছে গিয়ে যখন দেখলাম 3 জন মাত্র সন্ন্যাসী, আর কোনো লোক নেই, তখন আমার সাহস হলো। আমি বাইরে থেকেই জুতোর শব্দ করতে লাগলাম। ভাবলাম সেই শব্দে তাদের ধ্যান ভঙ্গ হবে, কিন্তু আমার অনুমান মিথ্যা হলো। তাদের কেউই চোখ চেয়ে চাইল না, সকলেই আগের মতন ধ্যানে মগ্ন হলো। আমি আর দেরি করতে পারলাম না। কোচম্যানকে বাইরে রেখে একাই ভেতরে গেলাম এবং চিৎকার করে ডাকতে লাগলাম। অনেক ডাকাডাকির পর একজন চোখ চেয়ে দেখল, কিন্তু সামনে আমাকে দেখেও আবার চোখ বন্ধ করে নিল। আমি তো বিষম ভাবরে পড়লাম, কারণ নাম জানি না, সুতরাং কি বলে ডাকবো স্থির করতে না পেরে পুনরায় চিৎকার করতে লাগলাম। প্রায় আধ ঘন্টা পরে যিনি তাদের মধ্যে বড় সন্ন্যাসী, তিনি চোখ খুললেন এবং আমাকে পরিষ্কার বাংলা ভাষায় জিজ্ঞাসা করল, এখানে এত গোলযোগ করছো কেন? গোলমালের ভয়ে আমরা লোকালয় ছেড়ে দিয়ে এই নির্জন মোড়ের মধ্যে আশ্রয় নিয়েছি, আর তুমি কি না সজ্জনে এখানে এসে আমাদের ধ্যান করতে বাধা দিচ্ছ? চেহারা দেখে তো তোমাকে জ্ঞানবান বলেই মনে হচ্ছে, কিন্তু
কিন্তু এ কি কাজ তোমার? গৌরীর মুখে যা শুনেছিলাম তাতে তাদের ওপর বিন্দু মাত্র ভক্তির উদ্রেক হয়নি, বরং তার মুখে ওই কথা শুনে আমার রাগই হলো। রাগ সম্বরণ করে ঈষৎ কর্কশ স্বরে বললাম, আর তোমার সাধুগিরিতে কাজ নেই, এখন ওঠো, আমার সঙ্গে থানায় চলো। থানার নাম শুনে ও সন্ন্যাসীর একটু ভয় হলো না। তারপর বলল, চলো, আমাদেরকে যেখানে নিয়ে যাবে সেখানেই যাব, কিন্তু সেখানে যেন একটু নির্জন জায়গা পাই, আমরা যেন নির্বিবাদে ধ্যান করতে পারি। আমি হেসে উঠলাম, হাসতে হাসতে বললাম, এখন বুঝলু কি রাখো ঠাকুর, সকালে যে কাণ্ড করেছ তাতে শীঘ্রই চিরধ্যানে নিমগ্ন হতে হবে। আগে ওঠো, তারপরে এই দুজনকে নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে এসো। সন্ন্যাসী গম্ভীরভাবে বলল, সত্যই কি আমাদেরকে তোমার সঙ্গে যেতে হবে? সকালে কি কাণ্ড করেছি বাবা? এখনো বলছি, বুঝরুকি রাখো, সকালে কি করেছো জানো নাকি? ধর্মই আমাদের একমাত্র অবলম্বন, আর আমি সেই ধর্মের দোহাই দিয়েই বলছি যে সত্যই আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি অবাক হলাম, বললাম, সে কি, শোভন সিংহের কন্যাকে খুন করে আবার মিথ্যা কথা বলছো? তুমি কেমন সন্ন্যাসী, শক্তির উপাসক হয়ে শক্তিকে খুন? আমার কথা শুনে সন্ন্যাসী হেসে উঠল। কিছুক্ষণ পরে বলল, বাবা, তোমার কোথাও ভুল হয়েছে। কোথায় আসতে কোথায় এসেছ? আমরা শোভন সিংহের কন্যাকে আজ দেখিও নি। আজ দেখোনি? তবে কি আর কখনো দেখেছিলে? সে অনেক দিন আগের কথা। তবে তুমি শোভন সিংহকে চেনো? বেশ চিনি, আমারই এক আত্মীয়ের নাম শোভন সিং। রূপসী নামে তার একটি মেয়ে ছিল, কিন্তু জানি না সে এখনো জীবিত আছে কিনা। তোমার আত্মীয় থাকেন বোধহয়? কাছেই, এই ভবানীপুরেই তার বাড়ি। আর তোমার? তারই বাড়ির কাছে ছিল, কিন্তু এখন আর নেই। এখন এই আমার বাড়ি। কতদিন হলো তুমি এই বেশ ধরেছ? প্রায় 2 বছর হলো। সংসার ত্যাগ করলে কেন? সে অনেক কথা। শোভন সিং কি তোমার শত্রু? না, এ জগতে আমার শত্রুও কেউ নেই, আর বন্ধুও কেউ নেই। আজ সকালে কি কোনো বৃদ্ধা তোমার কাছে 2 মেয়েকে এনেছিল? কেমন করে জানবো? সারাটা দিনের পর এই আমি চোখ চেয়ে দেখছি। বৃদ্ধা যে 2 মেয়েকে এখানে এনেছিল তার সাক্ষী আছে। যে গাড়িতে করে তারা তোমার কাছে এসেছিল সেই গাড়ির পোস্টম্যান আমার সঙ্গেই আছে। হতে পারে, আপনার কথা যথার্থ হতেই পারে, কিন্তু আমি আজ সমস্ত দিনই তো ধ্যানে মগ্ন ছিলাম। কোথায় কোথায় রাত্রি অনেক হয়ে গেল দেখে আমি তাকে বললাম, এর বিচার পরে হবে, এখন তোমরা 3 জন আমার সঙ্গে এসো। দ্বিরুক্তি না করে সেই সন্ন্যাসী অন্য 2 জনের ধ্যান ভঙ্গ করল। তখন 3 জনে মিলে আমার সঙ্গে সঙ্গে ঘরের বাইরে এলো এবং বাগান পার হয়ে সেই ভাঙা ফটকের কাছে এসে দাঁড়ালো। ফটকের মুখেই গাড়ি ছিল। আমি সন্ন্যাসী 3 জনকে তাতে উঠতে বললাম। সবাই গাড়িতে উঠলে পোস্টম্যান গাড়ি চালাতে শুরু করল। বাড়িতে ফিরতে রাত্রি 1টা বেজে গেল। তখন সন্ন্যাসী 3 জনকে আটক করতে বলে আমি বিশ্রাম নিতে শুয়ে বললাম। পরদিন সকালে সমস্ত কাজ ফেলে রেখে আগে সেই সন্ন্যাসী 3 জনকে দেখতে গেলাম। যে ঘরে তাদেরকে বন্ধ করে রাখতে বলেছিলাম তার দরজায় 2 জন পাহারায় ছিল। সন্ন্যাসীদের উপর লক্ষ্য করতে এবং তাদের কথাবার্তা শুনবার জন্য আমি তাদেরকে আগের রাত্রে নিযুক্ত করেছিলাম। পাহারায় যারা ছিল তাদের মুখে যা শুনলাম তাতে তাদের উপর কোনো সন্দেহ করা যায় না। তারা বলল, সন্ন্যাসীরা নিজেদের মধ্যে কোনো বার্তালাপ করেনি, বরং যেখানে তাদের বসতে বলা হয়েছিল সারা রাত সেখানেই চোখ বন্ধ করে বসেছিল। ঘরে একটা সামান্য আলোর ব্যবস্থা দেওয়া হয়েছিল, কিন্তু 1 মুহূর্তের জন্য তারা চোখ খোলেননি। কথা বলা তো দূরে যাক, কেউ একটি শব্দ পর্যন্ত উচ্চারণ করেনি। অথচ গৌরীর মুখে যা শুনলাম
তাতে তো তাদের ওপর ভয়ঙ্কর সন্দেহ হয়। এ যে কি রহস্য! একজন সন্ন্যাসীর মুখে শুনলাম শোভন সিং তার পরিচিত। শোভন সিং বলেছিলেন ওই সন্ন্যাসী তার পরম শত্রু। এতদিন সুবিধা পাইনি বলে কোনো অপকার করতে পারিনি। সন্ন্যাসী কিন্তু সে কথা স্বীকার করল না। তবে কি সন্ন্যাসীরা সত্যি নির্দোষ? আমি কি অন্যায়ভাবে সন্দেহ করে তাদেরকে আটক করেছি? যদি তাই হয় তাহলে আমার যথেষ্ট ভুল হয়েছে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু গৌরীর কথাই বা কেমন করে মিথ্যে বলি? গৌরীর বয়স 14-15 বছরের বেশি হবে না। এই বয়সে সে যদি এত মিথ্যা কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারে, তাহলে বড় হলে সে কি করবে তা বলা যায় না। এই সব কথা ভাবতে ভাবতে আমি সন্ন্যাসীদের কাছে গেলাম। দেখলাম তখনও তাদের চোখ বন্ধ। একবার তাদের জিনিসপত্রগুলো দেখবার ইচ্ছে হলো, কিন্তু সন্ন্যাসীদের আবার কি জিনিস থাকবে? যারা সংসার ত্যাগ করেছে, যারা মন থেকে বাসনা বিসর্জন দিয়েছে, তাদের আবার সঞ্চয় কি? তবে যদি ভণ্ড হয় তাহলে কিছু পেলেও পেতে পারি। এই ভেবে তাদের পোশাক পরিচ্ছদ, কমণ্ডলু এবং প্রতিটা জিনিস ভালো করে খুঁটিয়ে দেখার জন্য বসলাম। যে 2 জন কনস্টেবল পাহারায় ছিল তারা তখনই আমার আদেশ পালন করলো, কিন্তু আমার উদ্দেশ্য সফল হলো না। ভেবেছিলাম যদি 2-1খানা গয়না বার করতে পারি তাহলে তারা নিশ্চয়ই রূপসীকে খুন করেছে, কিন্তু সেরকম তো কিছুই পাওয়া গেল না। এই রকম গোলযোগে সন্ন্যাসীদের ধ্যান ভেঙে গেল। আমি তখন অন্য সকলকে সেখান থেকে যেতে বলে গত রাত্রে যার সঙ্গে কথা বলেছিলাম তাকে বললাম, শোভন সিং তোমার নামে যে দোষারোপ করেছেন তাতে তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে। দেখো, যদি নিজের মঙ্গল চাও তাহলে যা জানো সত্যি করে বলো। শোভন সিং বলেন যে তুমি তার পরম শত্রু এবং আর কোনো উপায় প্রতিশোধ দিতে না পেরে অবশেষে তার একমাত্র কন্যাকে হত্যা করো তুমি। তার গায়ের প্রায় 2000 টাকার অলংকার চুরি করেছো তুমি। শোভন সিং এর মুখে শুনেছিলাম সেই সন্ন্যাসীটার নাম ভজন সিং। সত্য মিথ্যা জানবার জন্য আমি সন্ন্যাসীকে নাম জিজ্ঞাসা করলাম। সন্ন্যাসী জানালো সত্যিই তার নাম ভজন সিং। আমার কথা শুনে ভজন সিং হেসে উঠল, বলল, আমি তার শত্রু? না মশাই, সংসার বিরোধী সন্ন্যাসী কারো শত্রুতাচারণ করে না। এ জগতে আমারও শত্রু কেউ নেই, আমিও কারো শত্রু নয়। এবার আপনার যেভাবে বিশ্বাস হবে আপনি সেরকমই করুন। আমার তাতে কোনো রকম ক্ষতি বৃদ্ধি হবে না। জীবন ক্ষণস্থায়ী, আজ হোক বা 2 দিন পরেই হোক, কোনো না কোনো দিন আমাকে মরতেই তো হবে। আমি শুনেছি তুমি স্বল্প সময় হলো বিরাগী হয়েছ। না না, এখনকার কথা বলছি না, আগে যখন তুমি সংসারী ছিলে তখনকার কথা জিজ্ঞাসা করছি। শোভন সিং এর সঙ্গে তোমার কেমন সম্পর্ক আছে? কেনই বা তুমি সংসার ছেড়ে সন্ন্যাসী হলে? সমস্তটাই খুলে বলছি, যদি একান্তই শুনতে চান তবে শুনুন। পূর্বেই বলেছি আমার নাম ভজন সিং। আমি পিতার একমাত্র পুত্র। অল্প বয়সেই মা মারা যাওয়ায় আমি বাবার বড় আদরের ছেলে ছিলাম। আমার এক জ্ঞাতি বোন ছিল, অনাথ হওয়ায় সে আমাদের বাড়িতেই থাকত। তার সঙ্গে শোভন সিং এর বিয়ে হয়। শোভন সিং সম্পর্কে ভগ্নিপতি হলেও শোভন সিং আমাকে দেখতে পারত না। আমিও সেই কারণে তার সঙ্গে খুব একটা মিশতাম না। ক্রমে এই মনোবিবাদ বাড়তে লাগলো। আমি তার ছায়াও স্পর্শ করতাম না। শোভন সিং কিন্তু আমার অপকারের চেষ্টা করতেই লাগলো। সুবিধা পেলেই আমার অনিষ্ট করতে উঠে পড়ে লাগতো। এই সময়ে হঠাৎ হৃদরোগে আমার বাবার মৃত্যু হয়। যখন আমি তার সমস্ত সম্পত্তির অধিকারী হলাম, তখন থেকে শোভন সিং এর মতিগতি ফিরতে লাগলো। উপযাচক হয়ে আমার সঙ্গে দেখা করলো, কত মিষ্ট কথায় আমাকে সান্ত্বনা দিল। নিজের অসদাচরণের জন্য বারংবার আমার কাছে ক্ষমা প্রার্থনা করলো। শোভন সিং এর সে সময়ের অবস্থা ও কথাবার্তা শুনে আমার মনে কেমন যেন একটা বিশ্বাস হলো। ক্রমে ঘনিষ্ঠতা হলো, দুজনে মিলে জুয়ার দলে মিশলাম। তারপর যা ঘটলো তার বলবার নয়। অল্প দিনের মধ্যেই আমি নিঃসম্বল হয়ে পড়লাম। পিতার বহু কষ্টে সঞ্চিত প্রায় লক্ষাধিক টাকা জুয়া খেলে জলে ফেলে দিলাম। আমার দৃঢ় বিশ্বাস
তার অধিকাংশই শোভন সিংয়ের উদরপূর্ণ করেছিল। আমাকে নিঃস্ব করেও শোভন সিংয়ের তৃপ্তি হলো না, সে আমাকে চোর বলে পুলিশে দিল। ভাগ্যক্রমে দুজন ভদ্রলোক সাক্ষী ছিলেন বলেই সে যাত্রা ছাড় পেলাম। এইরকম নানা কারণে মনে কেমন বৈরাগ্য হয়ে উঠল। আমি সংসার ছেড়ে গুরুর কতুর কাছে গেলাম। সেখানে দীক্ষা নিয়ে সেই নির্জন বনে সাধনা করতে থাকি। কিছুদিন হলো এই দুজনের ইচ্ছায় আমাকে এখানে আসতে হয়েছে, কিন্তু এখানেও নিস্তার নেই। শোভন সিং আমাকে প্রাণে মারবার চেষ্টা করছে, কিন্তু তাহাতে সন্ন্যাসীর কি করবে? এই বলে সন্ন্যাসী থামল। সে যেভাবে কথাগুলো বলল তাতে তার কথাও অবিশ্বাস করতে পারলাম না। তার কথাবার্তায় তাকে বিদ্বান ব্যক্তি বলে মনে হলো, এবং এতক্ষণ যে তার প্রতি উপযুক্ত সম্মান দেখায়নি তার জন্য অনুতপ্ত হলাম। আমি তখন বিনয় করে বললাম, শোভন সিং আপনাকেই তার কন্যার হত্যাকারী বলে সন্দেহ করেছে, এবং তারই কথা মতো আমি আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছি। এখন আপনার মুখে যে সকল কথা শুনলাম তাতে আমার অবিশ্বাস আর নেই, কিন্তু তা হলেও আমি এখন আপনাকে মুক্তি দিতে পারবো না। যতদিন না আপনার বিচার হয় ততদিন এইরকমই থাকতে হবে। শোভন সিংয়ের ভাগ্নি আপনাকে দেখেছিল, আমি এখনই তাকে এখানে ডেকে আনতে পাঠিয়েছি। যদি সে শনাক্ত করে তাহলে বিচারে কি হয় বলা যায় না। সন্ন্যাসী ভজন সিং ঈষৎ হেসে বলল, মৃত্যুর জন্য ভয় করি না। যদি অদৃষ্ট থাকে তবে আমার এই অপঘাত মৃত্যু কেউ আটকাতে পারবে না। কিন্তু দেখেছি আপনি ব্রাহ্মণ সন্তান, দেখবেন যেন ভুলবশত একজন নিরীহ ব্রাহ্মণের মৃত্যুর কারণ না হন। আমি সাগ্রহে উত্তর দিলাম, আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে প্রকৃত দোষীকে গ্রেপ্তার করে আপনাকে মুক্ত করতে পারি। তার জন্য আমি প্রাণপণ চেষ্টা করব, তবে ভবিষ্যতের কথা বলতে পারি এমন ক্ষমতা আমার নেই। সন্ন্যাসী ভজন সিংয়ের কাছে বিদায় নিয়ে আমি তখনই একজন লোককে শোভন সিংয়ের বাড়িতে পাঠিয়ে দিলাম। দুজন উপযুক্ত লোককে সন্ন্যাসীদের আড্ডায় গিয়ে সেই ঘরটি বিশেষ করে অনুসন্ধান করে দেখতে আদেশ করলাম, এবং অপর একজনকে লাল সিংয়ের কাছে পাঠালাম। সন্ন্যাসী গ্রেপ্তার হয়েছে শুনে শোভন সিং ভাগ্নিকে নিয়ে কিছুক্ষণ পরেই আমার কাছে এলেন। আমি গৌরীকে সেই সন্ন্যাসীদের কাছে নিয়ে গেলাম। গৌরী তাদেরকে দেখেই চিৎকার করে সেখান থেকে পালিয়ে শোভন সিংয়ের পিছনে চলে গেল। তার ভাবগতিক দেখে আমি স্পষ্টই বুঝতে পারলাম যে সে ওই সন্ন্যাসী তিনজনকেই দেখেছিল। শোভন সিং আমার কাছে যথেষ্ট কৃতজ্ঞতা স্বীকার করলেন। এক রাত্রের মধ্যেই হত্যাকারীকে গ্রেপ্তার করেছি বলে আমার যথেষ্ট সুখ্যাতি করলেন, কিন্তু আমার সে সকল বড় ভালো বোধ হলো না। আমিও মিষ্ট কথায় তাকে বিদায় জানিয়ে বললাম, প্রয়োজন হলেই সংবাদ দেব। শোভন সিং চলে গেল। প্রায় 1 ঘন্টা পরে যে দুজন লোককে সন্ন্যাসীর সেই বাসস্থানে অনুসন্ধান করতে পাঠিয়েছিলাম তারাও ফিরে এলো, এবং এক ছড়া স্বর্ণহার আমার হাতে দিয়ে বলল যে তারা সেই ঘরটি তন্ন তন্ন করে অনুসন্ধান করেছে, কিন্তু ওই এক ছড়া হার ছাড়া অন্য আর কোনো গয়না দেখতে পাইনি। হার ছড়া পরে এক মনে ওই সকল বিষয় চিন্তা করতে লাগলাম। ভাবলাম, সন্ন্যাসীর কথা কোনোরূপেই অবিশ্বাস করা যায় না। তিনি শোভন সিং সম্বন্ধে যা বলেছেন তা সত্য বলেই মনে হলো। লোকটি তাকে উৎপীড়ন করতে প্রাণপণে চেষ্টা করেছে, এবং এখনো যে করবে তাতে আশ্চর্য কি। কিন্তু এই হার ছাড়া কোথা দেখে এলো? গত রাত্রে তো আমি নিজে অনুসন্ধান করেছিলাম, কিন্তু কই, তখন তো কিছুই দেখতে পাইনি। এত অল্প সময়ের মধ্যেই যখন হার ছাড়া খুঁজে পেয়েছে তখন এটা বিশেষ লুকোনো ছিল বলে মনে হয় না। এ কি রহস্য? তবে কি সত্য সত্যই সন্ন্যাসী মেয়েটাকে হত্যা করলো? কিছুক্ষণ এইভাবে চিন্তা করে স্থির করলাম সন্ন্যাসী নিশ্চয়ই সত্যি বলছেন। শোভন সিং লাল সিংয়ের সঙ্গে যেমন ব্যবহার করেছে তাতে তাকে ঠক প্রতারক বলেই মনে হচ্ছে। এমন অনেক দেখা গেছে যে প্রকৃত দোষী অপরের কাঁধে দোষারোপ করবার জন্য অনেক প্রকার উপায় অবলম্বন করেছে। শোভন সিং যেমন প্রকৃতির লোক তাতে তার পক্ষে এটা নিতান্তই কিছু অসম্ভব কাজ নয়। এই রকম চিন্তা করছি এমন সময় লাল সিং সেখানে এসে উপস্থিত হলেন। আমি তাকে সমস্ত কথা প্রকাশ করলাম। তিনি শুনেই অত্যন্ত অবাক হলেন, বললেন, আপনি যেটা অনুমান করেছেন সেটাই সম্পূর্ণ সত্য।
শোভন সিং অত্যন্ত চালাক। তিনি না পারেন এমন কোনো কাজ নেই বললেই চলে। সেই গত রাতে আপনার ফিরে আসবার পরে কোনোভাবে ওই হাট ছড়াটি সামনে রেখে এসেছে। যদি তা না হবে তাহলে আপনি কাল রাতেই ওই হার পেতেন নিশ্চয়ই। যদিও আমি ভালোভাবে অনুসন্ধান করার অবকাশ পাইনি, তবুও যখন দুই ব্যক্তি এত কম সময়ের মধ্যেই হার বার করতে পারল, তখন আমি যে একেবারেই সেটা দেখতে পেলাম না, এইটাও বিশ্বাসযোগ্য নয়। হার ছাড়া নিশ্চয়ই তখন সেখানে ছিল না, পরে রাখা হয়েছিল। ঠিক বলেছেন। আমার বিশ্বাস রূপসী এখনো জীবিত আছে। কেবল আমাকে ফাঁকি দেওয়ার জন্যই ওই মিথ্যে কথা রটানো হয়েছে। বিয়ে না দিলে পাছে আমাদের টাকা ফেরত দিতে হয়, এ ভয়ে নিশ্চয়ই মেয়ের মৃত্যু সংবাদ রটিয়ে দিয়েছেন। আমারও সেই রকমেরই মনে হয়। কিন্তু যে বৃদ্ধ গৌরী ও রূপসীকে ভুলিয়ে নিয়ে গিয়েছিল, সে কি? তাকে ধরতে না পারলে এই রহস্য ভেদ করা অত্যন্ত দুরূহ হবে। আপনি সে বুড়িকে চিনেন? কোনোভাবে কি কিছু অনুমান করতে পারেন? লাল সিং কিছুক্ষণ কোনো উত্তর দিলেন না, এক মনে কি চিন্তা করতে লাগলেন। সুন্দরী বউ থাকার সত্ত্বেও শুনেছি শোভন সিং অন্য এক মেয়ের প্রেমে মুগ্ধ হয়েছিল। সে তারই সমবয়স্ক, দেখতে নিতান্তই মন্দ নয়, কিন্তু তার স্ত্রীর সঙ্গে কোনো বিষয়ে তার তুলনা হয় না। এছাড়া আমি আর কোনো রমণীর সঙ্গে শোভন সিং এর ঘনিষ্ঠতা আছে কিনা তা জানি না। একে বয়স হয়েছে, তার উপর তার অবস্থাও এখন দুর্বল হয়ে পড়েছে। সুতরাং তাকে যে বুড়ির মতো দেখাবে আশ্চর্য কি? কিংবা সে হয়তো বৃদ্ধার ছদ্মবেশ করে থাকবে। কেননা গোপনে মেয়ে ভুলিয়ে নিয়ে যাওয়া ব্যাপার সহজ নয়। যে সে লোকের ওপর এমন কাজের ভার দেওয়া যায় না। আমার বোধ হয় তারই এই কাজ। আপনি কি তার বাড়ি জানেন? চেষ্টা করে বার করব। শুনেছিলাম মেছুয়া বাজারে তার বাড়ি। তার নাম কামিনী। আমি সন্তুষ্ট হলাম, তাকে কামিনীর সন্ধান করতে বললাম। লাল সিং তখনই বিদায় নিলেন। বেলা প্রায় 4টের সময় লাল সিং আবার আমার কাছে ফিরে এলেন। তার মুখ দেখেই বুঝতে পারলাম যে তিনি যে কাজে গিয়েছিলেন সেটা তিনি পূর্ণ করতে পেরেছেন। লাল সিং আমার কাছে বসে বললেন তিনি কামিনীর সন্ধান পেয়েছেন। বয়স বেশি না হলেও বাতে তাকে বৃদ্ধা করেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম তিনি কামিনীর পরিচিত কিনা। লাল সিং বললেন বহুদিন আগে একটিবার মাত্র তিনি কামিনীর বাড়িতে গিয়েছিলেন, তারপর আর তাদের দেখা হয়নি। লাল সিংয়ের কথা শুনে আমি তখনই ছদ্মবেশ ধারণ করলাম এবং তাকে নিয়ে একটা ভাড়াটিয়া গাড়িতে করে কামিনীর বাড়ি থেকে কিছু দূরে আমরা গাড়ি থেকে নামলাম এবং ধীরে ধীরে সেই দিকে যেতে লাগলাম। যখন বাড়ির কাছে পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যা। সেদিন শনিবার। আমি বেশ বাবু সেজে গিয়েছিলাম। একই শনিবার সন্ধ্যাকাল, তার উপর আমি একজন নব্য বাবু। তাতে আবার আমি খুব ধীরে ধীরে একটা বাড়ির বারান্দার দিকে দেখতে দেখতে যাচ্ছি। এতগুলো কারণ যখন একত্রিত হলো তখন কাজ না হয়ে আর যায় কোথায়। একজন আধা বাবুগোছ লোক তখনই আমার কাছে এসে বলল, এই বাবু, ওই বাড়িতে যাবেন নাকি? আমি নিয়ে যাচ্ছি, আসুন আসুন, আমার সঙ্গে আসুন। মনে মনে খুশি হয়ে আমি হেসে বললাম, ও বাড়িতে মানুষের মতো কে আছে? ওই তো সব বসে আছে। আগন্তুক ঢকবার পাত্র নয়, সেও হেসে বলল, আপনি রসিক বটে, কিন্তু এই সাঁঝের আধারে এত দূর থেকে কি ভালো দেখা যায়? চলুন না, বাড়ির ভেতরে চলুন। আমি বুঝলাম আগন্তুক দালাল কিছু পাওয়ার প্রত্যাশায় আমাকে নিয়ে যেতে চায়। বাড়ির ভেতর যাওয়া যুক্তিসঙ্গত নয় মনে করে আমি বাইরেই কামিনীর সঙ্গে দেখা করতে ইচ্ছা করলাম। লোকটাকে বললাম, বাবু, তুমি আমাকে যা মনে করেছো আমি তা নয়, তবে যখন আমার কাছে এসেছো তখন যদি আমার একটা কাজ করো আমি তোমায় কিছু দিতে পারি। শশব ব্যস্ত সে বলে উঠল, কি কাজ বলুন। আমি বললাম, ওই বাড়িতে কামিনী নামে একটা মেয়ে মানুষ আছে জানো? সে যেন মুখ বেঁকালো, কিন্তু তখনই আত্মসম্বরণ করে বলল, আগে হ্যাঁ জানি বই কি, আগে ছিল ভালো, এখন বাতে পক্ষ। আমি বললাম,
কামিনীকে কোনোভাবে আমার কাছে আনতে পারো? আমি বাড়ির ভেতরে গিয়ে তার সঙ্গে দেখা করতে পারবো না। লোকটা একটু কালা, আমার মুখের দিকে চেয়ে রইল, পরে বলল, কি কি বলে ডেকে আনবো? আপনাকে সে চেনে? না না, আমাকে সে চেনে না, কোনো রকম কৌশল করে তাকে আনতে হবে। কোথায় দেখা করবেন? এই রাস্তায়? না, তারও উপায় তোমাকেই করতে হবে। কি উপায় করি? তোমাদের কোনো ঘর নেই এখানে? আছে আছে, কিন্তু সেখানে নিয়ে গেলে সবাইকে ভাগ দিতে হবে যে। আমরা 4 জন মিলে ঘরটি ভাড়া নিয়েছি। ঠিক আছে, আমি তাদেরকেও দেব। তুমি কামিনীকে সেখানে নিয়ে যাও, আপাতত সেই ঘরটা আমাদেরকে দেখিয়ে দাও। তাদের আড্ডা কাছেই ছিল। লাল সিংকে নিয়ে আমি সেই ঘরের ভেতর বসলাম। যার সঙ্গে আমার দেখা হয়েছিল তাকেই কর্তা বলে মনে হলো। সে সবাইকে চুপি চুপি আমাদের সেখানে যাবার কারণ বুঝিয়ে দিল। পুরস্কারের কথাও বলতে ভুলল না। লাভের আশা পেয়ে সবাই আনন্দিত হলো এবং আমাদেরকে যথেষ্ট সম্মান করতে লাগলো। আধ ঘন্টার মধ্যেই কামিনীকে নিয়ে ওই লোকটা ফিরে এলো। তখন লোকগুলো সবাই এক একটি অছিলা করে সেখান থেকে বিদায় নিল। অবশেষে যে কামিনীকে নিয়ে এসেছিল সেও তামাক আনবার নাম করে সরে পড়ল। আমি দেখলাম কামিনীর বয়স প্রায় 40 বছর হলেও তাকে বৃদ্ধ বলা যায়। যেই কারণেই হোক সে সোজা হয়ে দাঁড়াতে পারে না। কোমর বেঁকে শরীরের ওপরের অংশ নুয়ে পড়েছে। তার মাথার চুল অধিকাংশ কটা। শরীরের মাংস কেমন যেন শিথিল হয়ে পড়েছে, আর চোখ দুটো যেন কোটরে প্রবেশ করেছে। অনেক কষ্টে আমার দিকে মুখ তুলে কামিনী জিজ্ঞাসা করল, কি বাবা, তুমি ডেকে পাঠিয়েছিলে? আমি বললাম, ছেলে মেয়ে ধরা ব্যবসা কবে থেকে আরম্ভ করেছ? কামিনী চমকে উঠল, অনেক কষ্টে আত্মসম্বরণ করে বলল, কি বলছো বাবা? আমি কানে একটু কম শুনি বাবা। আমি চিৎকার করে আবার ওই কথা বললাম, ছেলে মেয়ে ধরা ব্যবসা কবে থেকে আরম্ভ করেছ? সত্যি বলো। এবার সে তখনই বলে উঠল, কোন ভোল খাকি আমার নামে লাগিয়েছে, তার সর্বনাশ হোক। অনেক কষ্টে হাসি সম্বরণ করে আমি বললাম, আমি সচক্ষে দেখেছি, কেউই আমাকে তোমার নামে কোনো কথা বলেনি, বুঝলে? কেন বৃথা গালাগালি দিতেছ বাছা? কামিনী আমার কথায় যেন শিউরে উঠল, কিন্তু সেবারও আত্মসম্বরণ করে হাসতে হাসতে আমার দিকে চেয়ে বলল, ওসব কথা নিয়ে কি তামাশা ভালো দেখায়? তুমি না হয় ভালো মানুষের ছেলে, কোনো কথা বলবে না, কিন্তু কথায় কথায় 5 কান হলে তো সর্বনাশ। কার মনে কি আছে কেমন করে জানবো? ও সকল কথা ছেড়ে দাও, এখন যে জন্য ডেকেছো বলো। আমি কামিনীকে কাছে ডেকে চুপি চুপি বললাম, আমাকে বড় সহজ লোক মনে করো না, আমাকে এখনো চিনতে পারোনি না? যদি বাঁচবার ইচ্ছে থাকে সব কথা খুলে বলো, তা না হলে কি করবো বুঝতে পারছো? তোমাকে জেলে দেব, মেয়ে মানুষ বলে ছেড়ে দেব না। কামিনীর মুখ শুকিয়ে গেল, ভয়ে তার সর্বশরীর কাঁপতে লাগলো। কিছুক্ষণ তার মুখ দিয়ে কোনো কথা বার হলো না, তার মাথা ঘুরতে লাগলো। সে আর দাঁড়াতে না পেরে আমার পায়ের কাছে বসে পড়ল। আমি তখন বললাম, যখন কাজটা করেছিলে তখন কি সব কথা ভেবেছিলে? জানো নাকি ইংরেজ রাজত্বের দোষ করলেই শাস্তি পেতে হবে, কিছুতেই নিষ্কৃতি পাবে না। আমার কথায় কামিনী কেঁদে উঠল, পরে হাত জোর করে বলল, দোহাই বাবা, আমার বেশি দোষ নয়। পেটের দায়ে একটা হতভাগা সন্ন্যাসীর কথায় মেয়ে দুটিকে তার কাছে নিয়ে গিয়েছিল, কে জানে এমন হবে। আমি ধমক দিয়ে বললাম, এখন কান্না রাখো, আমি যেটা বলি তার উত্তর দাও। 2টি মেয়েকে নিয়ে গিয়েছিলে বটে, কিন্তু একটি তো ফিরে এসেছে, অপরটির কি হলো? কেমন করে বলি? আর মেয়ে দুটিকে তার কাছে দিয়ে চলে এসেছিলেন। কত টাকা পেয়েছিলে তুমি? 10 টাকা। কে দিল? সন্ন্যাসী। তাকে চিনতে পারবে? দেখলেই চিনতে পারবো। সমস্ত কথা গোড়া থেকে খুলে বলো, কিন্তু সাবধান,
মিথ্যে বলবে না। যদি জানতে পারি যে মিথ্যে বলেছ তাহলেই তোমায় জেনে দেবো। না বাবা, আমি মিথ্যা বলবো না। সন্ন্যাসীর কথায় রাজি হয়ে আমি মেয়ে দুটিকে ধরবার চেষ্টা করি। 2 দিন তাদের বাড়ির কাছে কাছে ঘুরেও ধরতে পারিনি। শেষে একদিন ভোরে দুজনে মিলে বাড়ি থেকে বার হয়। আমি পিছু নিই। যখন তারা পদ্মপুকুরের ধারে গেল তখন আমি কৌশলে আরব মিশানো 2টি জবা ফুল তাদের নাকের কাছে ধরি। ফুলের গন্ধে তারা একরকম পাগল হয়ে যায়। আমি যা বলি তারাও তাই করে। এই সুবিধা পেয়ে দ্বিরুক্তি না করে আমি তাদেরকে এক গাড়িতে করে সন্ন্যাসীর কাছে নিয়ে যাই। তারপর সন্ন্যাসীর কাছ থেকে টাকা নিয়ে ঘরে ফিরে আসি। মেয়ে দুটির কি হলো জানি না। 2টি মেয়েকে কি ধরবার কথা ছিল? না, কেবল একজনকে। মেয়ে 2টি সন্ন্যাসীর কি দরকারে লেগেছিল? কিন্তু যখন দুজনে একসঙ্গে ছিল তখন দুজনকেই ধরে নিয়ে গেলাম। জানি না। জেনে শুনে তুমি মেয়ে 2টিকে স্বচ্ছন্দে তাড়াতে দিলে? শুনেছি সেই সন্ন্যাসী নাকি কাপালিক। আচ্ছা, শোভন সিংকে চেনো? কামিনী চমকে উঠে জিজ্ঞাসা করলো। আমি তাকে চিনি না। আমি লাল সিংয়ের দিকে চাইলাম। তিনি আমার অভিপ্রায় বুঝে কামিনীর দিকে চেয়ে বললেন, দেখো কামিনী, ইনি তোমার পূর্বে কথা সমস্তই জানেন। তুমি যে একসময় শোভন সিংয়ের রক্ষিতা ছিলে ইনি তাও শুনেছেন। এখন মিথ্যা বলছো? কামিনী আমার মুখের দিকে চেয়ে কি একটা বলতে চেষ্টা করলো, কিন্তু বলতে পারলো না। আমারও সেটা শুনবার ইচ্ছা ছিল না। আমি বললাম, তোমাকে এখনই আমার সঙ্গে থানায় যেতে হবে। আমার কথায় কামিনীর ভয় হলো, সে কাঁদতে লাগলো। আমি মিষ্ট কথায় কামিনীকে সান্ত্বনা দিয়ে বললাম, আহা, তোমার ভয় নেই। যদি দোষ না থাকে এখনই মুক্তি পাবে। কামিনী আমার শ্লেষ বাক্য বুঝতে পারল না। আমার কথায় বিশ্বাস করে লাল সিংয়ের টাকা একটা ভাড়াটিয়া গাড়িতে আমরা সকলেই উঠে পড়লাম। আড্ডার সকল লোককে পুরস্কার দিয়ে কোচম্যানকে আমাদের থানায় যেতে আদেশ করলাম। থানায় এসে কামিনী ভজন সিংকে শনাক্ত করল। সে বলল তারই পরামর্শ মতো সে 2জন মেয়েকে ভুলিয়ে তার কাছে নিয়ে যায় এবং এই কাজের জন্য সন্ন্যাসী তাকে 10টা টাকাও দিয়েছেন। সৌভাগ্যক্রমে সন্ন্যাসী 3জন তখন ধ্যানে নিমগ্ন। কেউই কামিনীর কথা শুনতে বা বুঝতে পারলেন না। মেয়ে দুটিকে ভুলিয়ে নিয়ে যাওয়ার জন্য কামিনীকে গ্রেপ্তার করা হলো। যতদিন না বিচার হয় ততদিন তাকে হাজতে রাখবার ব্যবস্থা হলো। কামিনী কান্নাকাটি থেকে শুরু করে কাকুতি বিনতি এবং সর্বশেষে গাল বর্ষণ করতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। সমস্ত কাজ শেষ করতে সন্ধ্যা হয়ে গেল। আমি নির্জনে বসে এই অদ্ভুত রহস্যের বিষয় নিয়ে চিন্তা করতে লাগলাম। ভাবলাম, তবে কি সত্য সত্যই সন্ন্যাসীরা রূপসীকে হত্যা করেছে? কামিনী যখন ওই সন্ন্যাসীকে শনাক্ত করল, যেভাবে কামিনী তার কথা ব্যক্ত করল তাতে তার কথা মিথ্যা বলা যায় না। অথচ সন্ন্যাসী আমাকে যা বললেন তাতে তার কথাতেও তো অবিশ্বাস করা যায় না। তবে একজন সাধু সচ্চরিত্র সদাশয় ব্যক্তি, অপরজন বেশ্যাতি পোষেনি। কামিনীর কথা মিথ্যা হতে পারে, কিন্তু সে পুলিশের লোকের কাছে এমন সাজানো কথা বলে পরিত্রাণ পাবে তা তো মনে হয় না। আর সন্ন্যাসী বা মিথ্যা বলবে কেন? সন্ন্যাসীর মৃত্যুরই বা ভয় কি? যার সংসার বন্ধন শিথিল হয়ে গেছে, এই জগতে যার আপন বলতে কেউ নেই, তিনি সামান্য প্রাণের জন্য, তুচ্ছ জীবনের জন্য পারিশ্রমিক নষ্ট করবেন কেন? সন্ন্যাসী নিশ্চয়ই নির্দোষী, কিন্তু কেমন করে তাকে নির্দোষী বলে প্রমাণ করব? শেষে প্রমাণাভাবে কি একজন নিরপরাধ ব্রাহ্মণ সন্তানকে ফাঁসি কাটে চলতে হবে? কামিনী নিশ্চয়ই মিথ্যা বলছে। সে যখন শোভন সিংয়ের রক্ষিতা ছিল, সে যখন এক সময়ে শোভন সিংয়ের পয়সা খেয়েছে, তখন সে কখনো শোভন সিংয়ের অনিষ্ট করতে পারে না। রূপসী শোভনের কন্যা, ছোটবেলায় সে যে কামিনীর বাড়িতে যেত তা স্পষ্টতই জানা যায়। সুতরাং কামিনী যে রূপসীকে ভালোবাসবে তাতে কোনো সন্দেহ নেই। সে যে রূপসীকে চুরি করবে, বিশেষত একজন সামান্য সন্ন্যাসীর কথায় রূপসীকে হত্যা করবার জন্য তারাতে তুলে দেবে, এটা অসম্ভব। নারীর প্রতিহিংসা বৃত্তি ভয়ানক প্রবল।
নারী যদি কারোর ওপর রাগ হয় তাহলে সে যে কোনোভাবেই হোক, যতদিন পরেই হোক, তার উপায় প্রতিশোধ নেবেই। কিন্তু কামিনীর সেরকম কোনো কারণই ঘটেনি। লাল সিংয়ের মুখে শুনলাম কামিনী এখনো শোভনের কাছ থেকে কিছু কিছু পেয়ে থাকে। এই রকম চিন্তা করতে করতে হঠাৎ একটা উপায় মনে পড়ল। লাল সিং তখনও থানায় ছিলেন। আমি তাকে কাছে রাখলাম। তিনি এলে জিজ্ঞাসা করলাম, শোভনের বোন ছাড়া কি আর কোনো আত্মীয় আছে? কিছুক্ষণ চিন্তা করে লাল সিং উত্তর দিলেন, আগে না, শোভনের দুটি বোন ছিল, একটি ছোটবেলায় মারা পড়ে, অপরজন এখনো বেঁচে আছেন। শোভনের এই বোনের স্বভাব কেমন? খুব কুৎসিত, তার মতো খল আর নেই বললেও খুব বেশি বলা হয় না। সেই বোনই যত অনিষ্টের মূল। শোভনের ইচ্ছা থাকলেও কেবল ওই বোনের কথায় সে রূপসীর সঙ্গে আমার বিয়ে দিতে নারাজ ছিলেন। আচ্ছা, বোনের ছেলে পুলে আছে কেউ? একটি মেয়ে ছাড়া আর কেউ নেই। বাড়ি কোথায়? শিয়ালদায়ের কাছে। আমি সে বাড়ি জানি। শোভনের বোন তো এখন তারই বাড়িতে আছেন। শুনেছি রূপসীর বিবাহ উপলক্ষে তিনি ভাইয়ের বাড়িতে গিয়েছিলেন। সম্ভবত এখনো ফিরে আসেননি। লাল সিং অবাক হয়ে বললেন, কে বলল শোভনের বোন তারই বাড়িতে আছে? আমার বিশ্বাস তিনি বিয়ের দিন সকালেই নিজের বাড়িতে চলে গেছেন। আমিও বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলাম, সে কি, রাত্রে ভাইজির বিয়ে আর সকালেই তিনি নিজের বাড়িতে ফিরে গেলেন? এ কি নতুন রহস্যের কথা বলছেন? আগে রহস্যই বটে, তিনি রূপসীর বিয়ে দেখতে এলেন, অথচ বিয়ের দিন সকালেই নিজের বাড়িতে ফিরে গেলেন কেন তা বুঝতে পারলাম না। শোভন সিং এর মুখে তো সে কথা শুনলাম না। তার বোন যে সেদিন সকালেই নিজের বাড়িতে চলে গেছেন এই কথা তো তিনি বললেন না, বরং এমন কথা বলেছিলেন যাতে আমি বুঝেছিলাম যে তিনি তখনও সেই বাড়িতেই আছেন। এমনকি তিনি তার বোনের স্বামীকে পর্যন্ত দেখিয়েছিলেন। তার ভগ্নিপতি এখনো আছেন বটে, কিন্তু বোন নেই। হঠাৎ কি হলো যে তিনি নিজের বাড়িতে ফিরে গেলেন, বলতে পারেন? আগে না, সে কথা বলতে পারলাম না। কিছুক্ষণ চিন্তা করার পর আমি লাল সিংকে বললাম, আপনাকে একটা কাজ করতে হবে। আমি একবার শোভনের বোনের বাড়ি যেতে চাই। আপনাকে দূর থেকে বাড়িটা দেখিয়ে দিতে হবে। লাল সিং আমার কথায় সম্মত হলেন। আমি আবার ছদ্মবেশ ধারণ করে লাল সিং এর সঙ্গে সঙ্গে শিয়ালদায়ের দিকে যাত্রা করলাম। রাত্রি 8টার পর লাল সিং একটা বাড়ি দেখিয়ে দিলেন। আমি তাকে থানায় ফিরে যেতে বলে দিয়ে খুব সন্তর্পণে সেই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাড়িটা দুতলা, বাইরেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সদর দরজা পার হয়ে দুদিকে দুটি ঘর দেখতে পেলাম, কিন্তু দুটি ঘরের দরজাতেই চাবি দেওয়া। সদর দরজা পার করে কিছু দূর এগিয়ে যাওয়ার পর আরেকটি দরজা দেখতে পেলাম, কিন্তু সেই ঘরটি ভেতরের দিক থেকে বন্ধ। ভিতরে প্রবেশ করতে না পেরে আমি সেই দরজার কাছে দাঁড়িয়ে কড়া নাড়তে লাগলাম। অনেকক্ষণ অব্দি কেউ কোনো সাড়া দিল না। আমি প্রায় আধ ঘন্টা ধরে সেই কড়া নাড়তে লাগলাম। অবশেষে বিরক্ত হয়ে চিৎকার করতে লাগলাম, আরে কেউ আছেন নাকি বাড়িতে? আছেন? কেউ বাড়িতে আছেন? আরে আছেন কেউ? কিছুক্ষণ এইরকম চিৎকার করার পর একজন স্ত্রীলোক উত্তর দিল, কে গো? দরজা যে ভেঙে গেল। আমার বড় রাগ হলো। আমি বললাম, সে কি আমার দোষ? 1 ঘন্টা ডাকাডাকি করার পরেও সাড়া পায়নি কেন? আমার কথা শেষ হতে না হতেই দরজাটি ভেতর থেকে খুলে গেল। একজন বুড়ি দাসী একটা আলো হাতে নিয়ে আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করল, আপনি কি চান? কোনো রকম গৌরচন্দ্রিক না করে আমি একেবারে বলে উঠলাম, রূপসীকে তাড়াতাড়ি আমার কাছে এনে দাও। এখানে রাখা ঠিক নয়। পুলিশের লোকে জানতে পারলে বাড়ি শুদ্ধ সকলকে এখানে বেঁধে নিয়ে যাবে। শুনেছি 3 জন সন্ন্যাসী গ্রেপ্তার হয়েছে। যতদিন না বিচার হয় ততদিন রূপসীকে সাবধানে রাখতে হবে। আমার কথা শুনে দাসী আমার মুখের দিকে চেয়ে রইল, কোনো উত্তর দিল না। রূপসী আছে কি না সে বিষয়ে কোনো কথা বলল না। তার মুখের ভাব দেখে মনে হলো রূপসী সেখানেই আছে, কিন্তু সে কথা সাহস করে বলতে পারছে না। আমি নিশ্চিত জানতাম না যে রূপসী সেখানেই আছে, আন্দাজ করেছিলাম মাত্র। বিশেষত যখন লাল সিংয়ের মুখে শুনলাম যে বিয়ের দিন সকালে শোভন সিংয়ের বোন তার বাড়িতে ফিরে এসেছেন, তখন তিনি রূপসীকে নিয়েই এসেছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। সেই জন্যই আমি রূপসী সেখানে আছে কিনা জিজ্ঞাসা না করে
তাকে আমার কাছে এনে দেওয়ার কথা বললাম। দাসীর মনের মধ্যেকার অভিপ্রায় বুঝতে পারলাম। সে যে আমার উপর অবিশ্বাস করছে তাও বুঝতে পারলাম। আমি যখন তার সম্পূর্ণ অপরিচিত, তখন তার এমন অবিশ্বাস হতে পারে মনে করে আগে থেকেই প্রস্তুত ছিলাম। তখনই পকেট থেকে একটা চিঠি বার করে বললাম, আমার কথায় বিশ্বাস না হয়, হ্যাঁ এই নাও একটা চিঠি। শোভন সিং আমাকে এই চিঠি দিয়েছেন, যাও যাওয়ার বিলম্ব করো না। এই বলে সেই চিঠিটা দাসীর হাতে দিলাম। দাসী সেটা নিয়ে বলল, না, আপনাকে আমাদের অবিশ্বাস নেই। তবে কি, এ কাজ খুব গোপনে করাই ভালো। আমি এর আগে আপনাকে আর কখনো দেখিনি, সেই জন্যেই চিনতে পারছি না। একজন পরিচিত লোক পাঠানো শোভনের উচিত ছিল। আমি ঈষৎ হেসে বললাম, আজ রাত্রে এই রূপসীকে কোনো গোপনীয় স্থানে সরিয়ে ফেলতে হবে। এত তাড়াতাড়ি পরিচিত বিশ্বাসী লোক কোথায় পাবেন বলুন তো? আমি যদিও আপনাদের পরিচিত নই বটে, কিন্তু শোভন সিং আমাকে ছোটবেলা থেকেই চেনেন, বুঝলেন। আমার মতো বিশ্বাসী লোক এত শীঘ্র পাবেন না বলেই কোনো পরিচিত লোককে পাঠাতে পারেননি। সে যাই হোক, তুমি চিঠিটা ভেতরে নিয়ে যাও ও শোভন সিং এর বোনের হাতে দাও। তার পড়া হলে তিনি যেমন হুকুম দেবেন সেই মতন কাজ করব। পড়বেন কেমন করে? তিনি তো লেখাপড়া জানেন না। হ্যাঁ, তা আমি জানি, কিন্তু শোভন বললেন তার বোনের চাকর পড়াশোনা জানে এবং সেই তার ভগ্নিপতির অবর্তমানে এ বাড়ির অনেক চিঠিপত্র পড়ে থাকে। সে চাকরটা তো তাদের বাড়িতেই আছে। আমি বিষম ফাপড়ে পড়লাম। মনে হলো এইবার বুঝিবা ধরা পড়লাম, কিন্তু ঈশ্বরের ইচ্ছা সেই যাত্রা পরিত্রাণ পেলাম। তখনই আশ্চর্য হয়ে বললাম, সে কি, শোভন সিং যে আমাকে বললেন এখানে আসতে, সে কি এখনো ফিরে আসেননি? কই, এখনো তো আসেনি। ও, শীঘ্রই আসবে, কিন্তু আমি তো এত দেরি করতে পারবো না। কে জানে, হয়তো এর মধ্যেই পুলিশের লোক এখানে আসতে পারে। এখানে এলেও কিছু করতে পারবেন, তবে যদি... দাসী আর কোনো কথা বলতে সাহস করল না দেখে আমি বললাম, তবে যদি কি? আমার কাছে কোনো কথা বলতে ভয় করো না। আমার দিয়ে উপকার ছাড়া কোনো রকম অপকারের সম্ভাবনা নেই। দাসী বলল, আপনাকে কোনো অবিশ্বাস নেই, আপনাকে সব কথাই বলতে পারি, কিন্তু কি জানি যদি আর কোনো লোক আমাদের এসব কথা শোনে, সেজন্যই সাবধান হচ্ছে। এখানে আপাতত আর কোনো লোক নেই, তুমি স্বচ্ছন্দে সব কথা বলতে পারো। হ্যাঁ, এখন কি বলছিলে বলো। বলছিলাম, যদি রূপসী কোনো রকম চিৎকার করে 5 জনকে জানিয়ে দেয়, তাহলেই সর্বনাশা মেয়েটা বড় দুষ্টু। কেন? সে নাকি সেই বুড়োকে বিয়ে করতে পাগল হয়েছে। বুড়োকে? কেন, যার সঙ্গে তার বিয়ের কথা। সে বুড়ো নাকি? আমি তো একবার মাত্র তাকে দেখেছিলাম। দেখতে বুড়ো না হলেও তার বয়স হয়েছে। তার প্রথম পক্ষের ছেলেটা থাকলে এতদিনে 10 বছরের হতো। যার ছেলের বয়স 10 বছর, তার আবার বিয়ে করা কেন? তা ছেলেটা এখন কোথায়? মারা গেছে। রূপসীর তবে এই বিয়েতে অমত নেই? না, এত বয়স হলো এখনো বিয়ে হয় না। বাপের চেষ্টাও নেই, কাজেই এখন যাত্রার সঙ্গে বিয়ে হলেই হলো। আমি বললাম, হ্যাঁ সে কথা পরে হবে, এখন রূপসীকে নিয়ে এসো, আমি তাকে এখান থেকে নিয়ে যাব। আজই কোনো দূরদেশে রওনা না হলে শোভনের রক্ষা নেই। শুনেছি সে জামাইয়ের কাছ থেকে 800 টাকা আদায় করেছে। দাসিয়া দ্বিরুক্তি না করে বাড়ির ভেতর গেল এবং কিছুক্ষণ পরেই রূপসীকে নিয়ে আবার সেখানে ফিরে এলো। এর আগে এমন রূপসীকে আমি কোনোদিন দেখিনি। মনে করেছিলাম সে বালিকা মাত্র, কিন্তু এখন যেটা দেখলাম তাতে স্তম্ভিত হলাম। রূপসীর বয়স প্রায় 15 বছর বলে মনে হলো। তার শরীরে যৌবনের সমস্ত চিহ্নগুলি পরিস্ফুট হয়েছে। সে আমার মুখের দিকে সাহস করে চাইতে পারল না। রূপসী সুন্দরী ও যুবতী, তার জন্য লাল সিং যে অনায়াসে 800 টাকা দেবে তাদের আশ্চর্য কি? দাসীর সঙ্গে রূপসীকে দেখে আমি বললাম,
মা, তোমার বাপের ইচ্ছে নয় যে তুমি এখানে আর থাকো, তোমাকে এখনই আমার সঙ্গে যেতে হবে। ভিতর থেকে আর একজন মহিলা বলে উঠলেন, দাদার যেমন বুদ্ধি, আমাদের এখানে থাকলে কোনো রকম গোলযোগের সম্ভাবনাই নেই। কেন তিনি রূপসীকে এখান থেকে সরাচ্ছেন বুঝতে পারছি না। যাই হোক, দাদার কথা মতো রূপসীকে আপনার সঙ্গে পাঠালাম। দেখবেন যেন কোনো রকম বিপদে পড়তে না হয়। আমিও তার উদ্দেশ্যে বললাম, আপনি সে ভয় করবেন না। না জেনে শুনে শোভন সিং নিশ্চয়ই আমার উপর এই কাজের ভার দেননি, বরং রূপসী এখানে থাকলে আপনাদেরই বিপদের সম্ভাবনা হতে পারে। আমার সঙ্গে গেলে সেই রকম কোনো ভয়ের কারণ নেই। হ্যাঁ, আপনি চিঠিটা রেখে দিন, ওটাতে আমার নাম সবকিছুই আছে। প্রয়োজন হলে আমাকে খবর দিতে পারবেন। তবে এটুকু জেনে রাখুন যে আমি আজই রাত্রি 10:30টার সময় কলকাতা ত্যাগ করব। রাত্রি 10টা বেজে গেল। আমি আর দেরি করতে পারলাম না। রূপসীকে নিয়ে একটা গাড়িতে উঠলাম এবং আধ ঘন্টার মধ্যেই থানায় ফিরে এলাম। থানায় এসে রূপসীকে একটা ঘরে রাখলাম, আর তখনই একজন কনস্টেবলকে শোভন সিং এর বাড়িতে পাঠিয়ে দিলাম। বলে দিলাম সে যেন একটুও দেরি না করে তাকে ডেকে আনে। 1 ঘন্টার মধ্যেই কনস্টেবল শোভনকে নিয়ে ফিরে এলো। কোনো কথা না বলে তখনই তাকে বন্দি করতে আদেশ করলাম। শোভন সিং আমার আদেশ শুনে স্তম্ভিত হলো, অত্যন্ত আশ্চর্য হয়ে বলল, এটা কি রকম বিচার হলো? একে তো আমি অসহায় হয়ে পড়েছি, তার ওপর আবার আমাকেই বন্দি করলেন। আমার অপরাধ কি? আমি গম্ভীরভাবে উত্তর দিলাম, আজ অনেক রাত্রি হয়েছে, সব কথা কাল সকালেই জানতে পারবেন। আমার অপরাধ? যথেষ্ট। আপনি লাল সিং এর কাছ থেকে 800 টাকা ছলনা করে নিয়েছেন। একজন নিরীহ সন্ন্যাসীর ওপর আপনার কন্যার খুনের দায় চাওয়াবার চেষ্টা করেছেন। সে কি? আমার কন্যা কোথায়? আপনি কি মনে করেন সেই সন্ন্যাসী আমার ঘোর শত্রু ভজন সিং তাকে হত্যা করেছে? আমি এই জানি। এই দেখুন, এখনো মিথ্যা বলে চলেছেন। রূপসীকে যে কেউ খুন করেইনি এ কথা আপনিও জানেন। কিন্তু বলুন দেখি, পরশু রাত থেকে আপনি কি কাণ্ড করে চলেছেন? আপনার কান্না দেখে আমি ভেবেছিলাম আপনার কন্যা সত্যি সত্যিই খুন হয়েছে, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় এখন সমস্ত রহস্য ভেদ আমি করে ফেলেছি। আপনি যে কি ভয়ানক লোক, একজন নিরীহ লোকের প্রাণ নেওয়ার জন্য কি ভয়ানক ষড়যন্ত্র করেছেন তা কাল সকালেই জানতে পারবেন। আজ অনেক রাত্রি হয়ে গেছে, বিশেষত সারাদিন দারুণ পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়েছি, আমার বিশ্রামের প্রয়োজন। আজ এই রাত্রে আর সেসব কথা কোনো প্রয়োজন নেই। এই বলে আমি একজন কনস্টেবলকে ইঙ্গিত করলাম। সে আমার সংকেত বুঝতে পারল এবং তখনই শোভন সিংকে আমার সামনে থেকে নিয়ে গেল। শোভন সিং অতি বিমর্ষভাবে হাজতে গেল। পরদিন সকালে লাল সিং থানায় এলে আমি তখন তাকে কোনো কথা না বলে কিছুক্ষণ অপেক্ষা করতে বললাম। তিনি আমার মুখ দেখে কি বুঝেছিলেন বলতে পারি না, কিন্তু তাকে আগের থেকে যেন খুশি বলে মনে হলো। অন্যান্য কাজ শেষ করে আমি শোভন সিং, লাল সিং, কামিনী ও সন্ন্যাসী 3 জনকে একটা ঘরের মধ্যে আনতে বললাম। কিছুক্ষণের মধ্যেই আমার আদেশ মতো কাজ হলো। আমি তখন সেই ঘরে ঢুকে শোভন সিং এর দিকে চেয়ে বললাম, আপনার সমস্ত চালাকি ধরা পড়ে গেছে। রূপসীকে কেউ খুন করেনি, বরঞ্চ তাকে আপনি কৌশলে আপনার বোনের বাড়িতে সরিয়ে দিয়েছিলেন। রূপসী যখন গৌরীর সঙ্গে পদ্মপুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, তখন কামিনী কৌশলে তাদের দুজনকে ভুলিয়ে গাড়িতে তুলেছিল এবং একটুও দেরি না করে সন্ন্যাসীদের নির্জন আশ্রম সেই ভগ্ন অট্টালিকায় নিয়ে গিয়েছিল। সন্ন্যাসীরা নিশ্চয়ই তখন ধ্যানে মগ্ন ছিলেন, তারা এই বিষয়ের কিছুই জানতেন না, এমনকি সন্দেহও করেননি। ওই স্থান থেকে আবার রূপসীকে কৌশলে বার করে দেওয়া হয়েছিল এবং গৌরীকে নানা রকমের ভয় দেখিয়ে কামিনী স্বয়ং বার করে এনেছিল। গৌরী নিজের চোখে রূপসীকে হত্যা করতে দেখেনি, সে কামিনীর মুখে শুনেছিল মাত্র, এবং সেই শোনা কথা এমনভাবে রটিয়েছিল যে সে ওটা নিজের চোখে দেখেছে। আপনি লোক নিযুক্ত করে রেখেছিলেন, তারাই রূপসীকে অন্য পথ দিয়ে বার করে আপনার বোনের বাড়িতে নিয়ে যায়। এদিকে আপনার বোনও সেই দিন সকালে আপনার বাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে গিয়েছিলেন। বিয়ে উপলক্ষে তার এখানে আসা, অথচ বিয়ের দিন সকালে নিজের বাড়িতে ফিরে যাওয়া বড়ই আশ্চর্যের কথা। এখন বলুন, আপনি কি জন্য মেয়ের মিথ্যা মৃত্যু সংবাদ রটাচ্ছেন?
কেনই বা নিরপরাধী সন্ন্যাসীদের ওপর খুনের দাবি দিয়েছিলেন? আর কেনই বা এই লাল সিংয়ের সঙ্গে ছলনা করতে উঠে পড়ে লেগেছেন? আমার প্রত্যেক কথার প্রমাণ আছে। বলেন তো, সামনেই তারা সাক্ষ্য দিতে প্রস্তুত। আমার কথা অস্বীকার করা বাতুলের কাজ। এক্ষেত্রে আমি অন্য পন্থা অবলম্বন করতে বাধ্য হব। আমার কথায় শোভন সিংয়ের মুখ পাংশুবর্ণ ধারণ করল। তিনি আমার কথার ভাবেই বুঝেছিলেন যে আমি মুখে যা বলেছি কাজেও তাই করব। এই ভেবে তিনি বললেন, না, যেটা করেছি এবং যখন ধরা পড়েছি তখন অস্বীকার করব কেন? আপনার সমস্ত কথাই ঠিক, আপনি সব করতে পারেন। নিতান্ত কষ্টে পড়েই লাল সিংয়ের টাকা নষ্ট করে ফেললাম। আমি বললাম, আর আপনার টাকার দরকার নেই। যখন আপনার কাছে রূপসী জীবিত তখন তার সঙ্গে লাল সিংয়ের বিয়ে দিন। যে প্রতিজ্ঞা করে টাকা নিয়েছেন সেই প্রতিজ্ঞা পূরণ করুন। আপনার কন্যা এখানেই আছে, আর সে লাল সিংকে বিয়ে করতে সম্পূর্ণ ইচ্ছুক। আপনি অন্যায় করে এই বিপদ ঘটিয়েছেন, কেননা নিরীহ সন্ন্যাসীদের উপর মিথ্যা খুনের দাবি দিয়ে নিজেকে ভীষণ বিপদে ফেলেছেন। যথেষ্ট পরিমাণে জরিমানা না দিলে নিষ্কৃতি নেই আপনার। শোভন সিংয়ের বিয়ের কথা শুনে মনে মনে রাগ হলো, কিন্তু সাহস করে সে সম্বন্ধে কোনো কথা বলতে পারলেন না। কিছুক্ষণ কি ভেবে জিজ্ঞাসা করলেন, আপনি কেমন করে জানলেন রূপসী এই বিয়েতে ইচ্ছুক? সে আমার মেয়ে। এই বুড়ো বরকে বিয়ে করতে ইচ্ছা করবে কেন? কেন তা জানি না, কিন্তু আপনার কন্যা আমার বাড়িতে সেরকমই বলেছে। আমার মেয়ে বালিকা নয়, সে এখন যুবতী। তার কোনো অপরাধ নেই, কেবল সাক্ষ্যস্বরূপ তাকে এখানে আনা হয়েছে। সেই জন্য তাকে বাইরে পুলিশের অন্যান্য কর্মচারীদের সঙ্গে একসঙ্গে রাখলাম না, আমার ভেতরের ঘরে স্থান দিয়েছি। রূপসী বলো ভালো মেয়ে, তার মন বড় সরল। শোভন সিং আর কোনো কথা বললেন না। সন্ন্যাসীদেরকে তখনই ছেড়ে দেওয়া হলো। তারা, বিশেষত ভজনলাল, আমায় আশীর্বাদ করতে করতে চলে গেলেন। লাল সিং আমার কথায় অত্যন্ত আনন্দিত হলেন। আপাতত রূপসী তারই বাড়িতে গেল। শোভন সিং বিবাহে সম্মতি দিয়েছিলেন, সুতরাং রূপসীকে লাল সিংয়ের সঙ্গে যেতে না করলেন না। কামিনী হাজতেই রইল, কোনো লোকই তার জমিন করল না। সৌভাগ্যবশত বেশি দিন তাকে হাজতে থাকতেও হলো না। শীঘ্রই বিচার হয়ে গেল। বিচারে শোভন সিংয়ের 500 টাকা এবং কামিনীর 200 টাকা জরিমানা হলো। অর্থ দিতে না পারলে শোভন সিংকে 6 মাস এবং কামিনীকে 1 মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রূপসীকে পেয়ে লাল সিং এত সন্তুষ্ট হয়েছিলেন, বিশেষ করে রূপসী তাকে বিয়ে করতে ইচ্ছা প্রকাশ করেছেন শুনে তিনি এতই আনন্দিত হয়েছিলেন যে শোভন সিংয়ের মুক্তির সমস্ত টাকা নিজেই দিয়ে দিয়েছিলেন। শোভন সিং মুক্ত হলেন, কামিনীও 200 টাকা দিয়ে মুক্ত পেল। বাড়ি ফিরেই শোভন সিং মেয়ের বিয়ের আয়োজন করতে লাগলেন। বিনা বাক্যবায়ে লাল সিংকে 500 টাকা দিতে দেখে তিনি লাল সিংয়ের পক্ষপাতী হয়েছিলেন। রূপসীকে নিজের বাড়িতে এনে ধুমধাম করে বিয়ে দিলেন তিনি। নবদম্পতিকে শোভন প্রাণ খুলে আশীর্বাদ করলেন। শেষ হলো আমাদের আজকের নিবেদন। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। আজকের গল্পের সূত্রধার আমি সৌম্য। অন্যান্য চরিত্রে সৌম্য, বাপ্পা, সন্দীপ, সঙ্গীতা এবং নূর আলম। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর অবশ্যই একটা শেয়ার করে দেবেন। এরকম গল্প আরও শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজ চলি, দেখা হচ্ছে পরের গল্পে।